প্রথমত আমার ফ্যামিলি পরিচয় দিই। আমরা 2টা ভাই 2টা বোন। জি। আমি সবার ছোট। জি। বোন বড়, মিডিলে 2 ভাই। আমার দাদা ছিলেন বিশাল ধনী, মানে ওয়ান কাইন্ড অফ জমিদার মতো বলা যায়। আর অত্র গ্রামে যত লোক আছে সবাই আমার দাদার কাছেই মানুষ হয়েছে। মানে এমন একটা ফ্যামিলি ছিল আগেকার মানুষ। উনি অনেক সহজ সরল একটা মানুষ এবং উনি সেই সময়তেই ঘোড়া নিয়ে বিভিন্ন জায়গায় বিচার আচার করতেন। ওরে বাবা, সম্মানী লোক ছিলেন। হ্যাঁ, আমার বাবাও কিন্তু তাই করতেন। পরে কালক্রমে দেখা যায় আমার দাদা অত্যন্ত সহজ সরল লোক এবং গ্রামে কিছু লোক আছে যারা আমার দাদার সরলতার সুযোগ নিয়ে প্রচুর জমি নিয়ে রাখছে। আমার দাদি আবার অত্যন্ত রাগী একটা মানুষ এবং দাদা ছিলেন অত্যন্ত সুন্দর একটা মানুষ। আব্বু কিছু করতেন না এবং সে এতটাই জমিদার ছিল, প্লেটের বাটির মধ্যে সে হাতে ভেবে রাখতো, দুধ যখন এখানে উঠতো তখন সে খেত, এইরকম। তো আব্বু বিয়ে করলেন, আব্বু বিয়ে করবেন না। পাশের বাড়ি একটা আন্টি ছিলেন খুব সুন্দর, যাকে আমি এখনো মা বলি। তো উনাকে আব্বু খুব পছন্দ করতেন। তা আব্বু এসএসসি পরীক্ষা দিয়েছেন তখন 71 মেবি। তো উনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন এবং 3 বিষয় লেটার পেয়েছিলেন। পরে আব্বু উনাকে বিয়ে করবে। আর আব্বু তখন, দাদা তখন আমাদের পাশের বাড়ি, গ্রামে একটা পাশের বাড়িতেই, মানে যেটাকে বলে ধোপা, উনার 3টা মেয়ে কিন্তু প্রচুর জমি, উনার বড় মেয়ের সঙ্গে আমার দাদা বিয়ে দিবেন। পরে আব্বু ওখানে বিয়ে করবেন না, আব্বু বিয়ে করবেন এই ফুফুটাকে, যাকে আমরা এখন মা ডাকি। এই নিয়ে একটা প্রচণ্ড করে, মানে দাদা জোর করছে ওই মহিলাটার সঙ্গে বিয়ে দেবে আর আব্বু জোর করছে যে ওই ফুফুটাকে বিয়ে করবে। পরে যাই হোক, আরেকটা লোক আছে, ওনারা 7টা ভাই, মানে সমাজে একটা কালপ্রিট। তো 7টা ভাইয়ের মধ্যে একজন ওই ফুফুটাকে বিয়ে করবে, এরকম একটা গ্যাঞ্জাম বেঁধে তখন দাদা জোর করে নিয়ে যে আব্বুকে ওই আন্টির সাথেই বিয়ে দিল, মানে ধোপার মেয়েটার সঙ্গে, বড় মেয়ের সঙ্গে। তখন আব্বু বলল যে আমার যখন ওই আমার পছন্দ মতো মেয়ের সঙ্গে বিয়ে হলো না, আমি আমার পছন্দ মতো বিয়ে করব। তখন আমার নানুর বাসাটা ঠিক একটা বিল আছে, বিলের ওই পারে। আমার নানুর বাসা থেকে আমার মাকে পছন্দ করেছে আমার নানু। আমার মায়ের অনেক কাহিনী আছে। আমার নানারও বিশাল ধনী ছিলেন, মানে এতটাই ধনী ছিলেন যে ওনারা যখন মাছ কাটতেন কুড়ালদা চিপতে হতো। আম্মাকে তখন নানু বিয়ে দিয়েছিল ছোটোবেলাতে, 11-12। তো ওই সময় বলতে তো আরও মানে কিছুই তো বোঝে না, তাও একটা বিবাহিত লোকের সঙ্গে। আম্মা ওখানে বিয়ে থাকবে না, চলে আসছে পালায়। পরে আমার আব্বু পছন্দ করে, আমার আম্মা অসম্ভব সুন্দর একটা মহিলা ছিলেন, ওনাকে তখন বিয়ে করছে আব্বু যে জোর করে। তখন আব্বুর ঘরে হলো 2টা বউ। আমার দাদির একটাই কথা, তোমার 2টা বউ, তুমি সংসার করো একা, তুমি কোনো কাজ করো না, তোমার বউকে দেখবে। তো আমার দাদি আমার মাকে দেখতে পারতেন না, প্রচণ্ড পরিমাণে গালিগালাজ, মারপিট, খাওয়াতে, যেটা আপনাকে গ্রাম বাংলা সে আগেকার শাশুড়িদের দরজাল শাশুড়ি যাকে বলে, আল্লাহ মাফ করুন উনি মারা গিয়েছেন, অসম্ভব আমার আম্মাকে কষ্ট দিতেন। তো আমার বড় আম্মার সঙ্গে কিন্তু আমার আম্মার কোনো ঝগড়া নেই, মানে সতীনে যে একটা কথা কাটাকাটি এটা নেই, মানে 2 বোনের মতো। আর কোনোভাবে যখন আব্বু কভার করতে পারলো না, তখন একদিন প্রচণ্ড মারপিট ঝগড়াঝাটি হতে হতে আব্বুকে আলাদা করে দিল। আব্বুর কিন্তু 2টা ওয়াইফ, আলাদা করে দিল তখন 1/2 কেজি ময়দা দিয়ে। তারপরে এটা নিয়ে 1/2 কেজি যখন ময়দা দিয়ে তাকে আলাদা করে দিল, তখন আব্বু বলল যে মা, তোমার এত বড় সংসার, এত ধন সম্পদ, সেই সময় ধরেন 120 বিঘা সম্পদ। আপনার দাদা কই তখন? দাদার তো কোনো কর্তৃত্ব ছিল না, মানে দাদি যেটা করতো সেটাই। আচ্ছা। তো তোমরা যেটা করছো, আমি একটাই ছেলে, তা 1/2 কেজি ময়দা দিয়ে কেন আমাকে ভিন্ন করে দিলা? আমার আব্বু তখন একটা টিচারের চাকরি হলো, যেহেতু সে শিক্ষিত একটা মানুষ। তখন টিচারে যখন চাকরি হলো, তখন আমার বাবা বলে, আমার একটা ছেলে সরকারের গোলামি করবে, আগেকার মানুষের যে মেন্টালিটি। তখন আমার আব্বু হতে রিড রাইটার, মানে মোহরি রেজিস্ট্রি অফিসে, সেখানেও তো তখন টাকা পয়সা তেমন ছিল না। সর্বসাকুল্যে আব্বু পরিবার চালাতে ব্যর্থ। তখন 1/2 কেজি আটা যখন দিয়ে দিল, তখন আমার আব্বু বলল যে এত বড় সংসার থেকে আমাকে এতটুকুই দিলা, আমার লাগবে না। এই বলে চলে আসলো আম্মাকে নিয়ে এবং আমার সৎ মা। আসার পরে আমার সৎ নানি বলে কি আমার মাকে ডিভোর্স দিতে দেয় না। তখন আমার আপা যায়, মানে যখন আমাদের বাসার সামনে দিয়ে ওই বাসাতে যায়, আমার ওই সৎ নানির বাসায়,
তখন আমার আপা যায় দাদির পা চেপে, দাদি দাদি বলে যে পা চেপে ধরে, তখন নেয় না কোলে নেয় না, যে ওই আপাটাকে নেয়। পরে যাই হোক এইভাবে কোনো রকমে আম্মা তো চললো, এবং আমার আম্মাকে আমার আব্বু প্রচণ্ড মারপিট করতো। শুধু মারপিট না, এইরকম তীরের সঙ্গে টানিয়ে লোয়ার রড দিয়ে পিটাইতো। কেন পিটাইতো? আম্মা সাপোজ একটা মাটির পাতিল নিয়েছে, এক মুঠ ধান দিয়ে আমার সৎনানীরা লাগিয়ে দিয়েছে। আব্বু অফিসে আসার সময় বলছে, হ্যাঁ আমার মেয়ে থাকলে তো সংসার ধ্বংস হবে, এই হবে, কিন্তু অম্মুকের বউ দেখছি এত মন ধান দেয় যে পাতিল টাতিল নিল। বুঝলো না আব্বু কিছুই, লাগাইলো, ডাইরেক্ট এসে মারলো। এত মারতো আমি নিজেও দেখেছি। আমি বড় হওয়ার পরে প্রোটেক্ট করতাম, কিন্তু বড় ভাইয়েরা কেউ ভয় আব্বুর সঙ্গে কথা বলতো না। পরে এইভাবে যখন আম্মা চলে আসলো, আব্বুর কিছু ব্যাড হ্যাবিট ছিল, যেটা না বলি যেহেতু উনি মারা গেছেন। পরে এভাবে যখন চলে আসলো, আম্মু খেয়ে না খেয়ে সংসার নিয়ে আমাদেরকে পারলো। তখন দেখা যাচ্ছে আচ্ছা, তারপরে ওইখানে আসলো। আসার পরে আম্মা এভাবে দেখা গেল যে আব্বু রেজিস্ট্রি অফিসে গেছে, কিছুই হয়নি। তখন আম্মু নানুর বাসায় গেল, যাই হয়তো চাল ডাল যা লাগে নিয়ে আসলো বা মামারা দিয়ে গেল। এভাবে পালতে পালতে দেখা যাচ্ছে আব্বু ওই টাকাগুলো দিয়ে অনেক সময় নেশা করতো বা মেয়েলি কিছু ব্যাপার ছিল। তো এগুলো নিয়ে আম্মা যখনই প্রতিবাদ করতো তখনই প্রচণ্ড আকারে মার খেত। এত পরিমাণ মার খেত যেটা বলার মতো না। এবং উনি মার খাওয়ার পর যখন সেন্সলেস হয়ে যেত, আব্বু তখন ডাক্তার নিয়ে এসে তাকে সেন্স ফিরাইতো। এরকম ছিল। এগুলো আপনি দেখেছেন? হ্যাঁ, এটা আমি দেখেছি। পরে এগুলো হওয়ার পরে একটা পর্যায়ে দেখা গেল আমার আপা বড় হয়ে গেল, বড় ভাই হলো, বড় ভাই হওয়ার পরে মেজো ভাই হলো, মানে ডিফারেন্সটা 2 বছর 2.5 বছর এরকম। আপনার পজিশন কত? আমি তো লাস্ট। আচ্ছা, লাস্ট। কয় ভাই বোন আপনারা? আমরা 2টা ভাই 2টা বোন। ওকে, তারপর ভাই 2টা মিডিলে, বোন ফার্স্ট, আমি লাস্ট। পরে এভাবে তো চলে আসলো। পরে দেখা গেল যে আমার দাদা 1 কাঠা জমি আমার বাবাকে দিল না, সমস্ত সম্পত্তি সে বিক্রি করলো, খাইলো। এবং সে শেষ পর্যায়ে অন্যের বাসায় যা থাকলো। আমার ওই যে ফুফু বলছি না, আমার দাদির প্রথম পক্ষের যে মেয়েটা, তাদের বাসায় থাকলো। তো আমি যখন ক্লাস 3-তে পড়ি মেবি, তখন আমার দাদা চলে গেলেন, দাদি থাকলো। দাদি ওই ফুফুর বাসাতেই। আমি বলি ভাইয়া আমি সাইকেল চালাইতে পারি, মোটর সাইকেল চালাইতে পারি, আমি সবই পারি। তো আমার দাদি ওই বাসাতে যখন থাকতো, তো আব্বু আমাকে বলতো যে তুমি নিয়ে যে এটা ওইটা দিয়ে আসো। দাদির কোনো কিছু খাবার লাগে কিনা, যা বলতো যে দেখো কিছু খাইতে চাই কি। কিন্তু আম্মু না দাদিকে সহ্য করতে পারতো না, এবং আমার নানিকেও আমার বাবা সহ্য করতে পারতো না। এবং মাঝে কিন্তু আমার ক্লাস 5-এ ওঠার পর আমার নানু মারা গেল। তার মানে 2জন চলে গেল, থাকলো 2জন। তো আমার একটা ছিল, আমার একটা নীতি আছে যে আমি যদি দেখি সবাইকে দেখবো। তো আমার দাদির কাছে যদি আমি খাওয়ার কিছু নিয়ে যাই, অবশ্যই আমার নানিও আছে, আমার মায়ের তো সে মা, তখন আমি নানির কাছে নিয়ে যেতাম। এটা নিয়ে আম্মা বলতো আমার মাকে কেন দেব না, আর আব্বু বলতো তোর মা আমাকে কি দিয়েছে। তখন বলে যে তোমার সন্তানগুলো কার টাকা দিয়ে তুমি মানুষ করেছো, আমার মা তো পালছে, আর তোমার মায়েরা তো শুধুই মেয়েদেরকে দিয়েছে। শুধুমাত্র 10 কাঠা জমি, যেটাকে বলে এউজ বদল করা, 10 কাঠা জমি আমার বাবা, 10 কাঠা না, 10 শতক, 6 কাঠা জমি আমার আব্বুকে দিয়েছিল আমার দাদা। সেই জমির উপরে বাড়ি আছে, মানে মাটির বাড়ি আমাদের। তো প্রথমে তো কঞ্চির বেড়া দিয়ে কাদাতে লেপে আম্মা প্রথমে যে বাসাটাতে চলে আসে। এর মাঝে কিন্তু আমার সৎমায়ের ডিভোর্স হয়ে গেল 71-এর পরে বহুবার আমার আম্মা নিতে গেছে, আমি দেখছি। আমি ক্লাস 9-এ ওঠার পরে আমার আম্মা নিতে গেছে, ওরা আর আসে নাই। আমার সৎনানির বাবার অনেক সম্পদ ছিল, 3টে মেয়ে। আমার বড় আম্মা ছিল বড়, কিন্তু স্টিল নাও আমার বড় আম্মাদের সাথে আমাদের কোনো ঝগড়া নেই, আমার আম্মার সঙ্গে কখনো তার কোনো প্রবলেম হয়নি। যাই হোক এইভাবে চলতে থাকে। কিন্তু আব্বু দেখা যেত রেজিস্ট্রি অফিসে কাজ করতে করতে, এখানে একটা নাম বলে দেই, যদিও নামটা ছদ্মনাম, সুজন। তার শ্বশুর মানে আমার বড় আব্বা, মানে আমার বাবার তো নিজের কেউ না, এটা হচ্ছে আব্বুর ফুফাতো ভাইয়ের ছেলে। ওনার নাম আব্দুস সালাম।
সালাম বড় আব্বার জামাই সুজন। তো উনাকে তখন আব্বু, উনি তখন 2টা বিয়ে করেছে, তখন উনি বললো যে আব্বু দাদাকে এসে বললো যে মামা আপনার তো অনেক আছে, আমার তো কিছু নেই, আমি তো খুব সমস্যায় পড়েছি, যদি ওর লাইসেন্সটা আমার নামে রিনিউ করে দেয় বা আমার নামে চেঞ্জ করে দেয় তাহলে আমি একটু পরিবারটা নিয়ে বাঁচতাম। আব্বু দিয়ে দিয়েছে। দেওয়ার পরে আব্বু আর কিছু করে না। পরে আব্বু কী করতেন, এই যে জমির ব্যাপারগুলো উনি মানে একজন এসিল্যান্ড একটা জমির ব্যাপারে যতটুকু না জানে, আমার বাবা এরকমই খুব ট্যালেন্ট একটা মানুষ, যার ফলে উনি এদিক ওদিকে তখন বিচার আচার করে বেড়াতেন, তেমন কিছু করতেন না। তখন আমাদের জমি বলতে যখন ভেস্টেড প্রপার্টি মানে ভিপি সম্পত্তি, আপনি বুঝতে পেরেছেন ভাইয়া? ভেস্টেড প্রপার্টি মানে যেটা আপনার দখল আছে। ভেস্টেড প্রপার্টি বলতে যারা বাংলাদেশ থেকে যেগুলো হিন্দুরা পর্যাপ্ত পরিমাণে খাজনা না দেওয়ার কারণে জমিগুলা সরকার অ্যাকোয়ার করে নেয়, এবং তারা যখন যখন জমির খাজনাটা দেয় না তখন জমিটা নিলামে দেয়, এবং এই জমিটা যারা ধরে নেয় তাদের হয়ে যায়, মানে চেক কেটে কেটে খেতে হয়। আর তারা তো ইন্ডিয়াতে চলে গেছে। এই কিছু জমি বলতে প্রায় 2.5 বিঘার মতো জমি। এগুলো আপনার বাবা নিয়ে নেয়? হ্যাঁ, আমার বাবা না, আরো 20-25 আর মানে এলাকার অনেক লোকে নিয়ে নেয়। এইটুকুই আমাদের জমি। আর ওই যে বললাম 10 শতক জমি বাড়ি, জাস্ট এটার উপরে তখন ভাইয়া ইট ভাটাতে কাজ করতে লাগলো। এসএসসি পরীক্ষা দিবে, বড় ভাই এসএসসি পরীক্ষা দিবে, সে বই বেঁধে নিয়ে মাটি কাটতে যায়। তো আমার ভাইয়া এসএসসি দিল 97-এ। আপনার বয়স কত তখন? আপনি তখন কি করেন? আমি তো ছোট বলতে কি পড়াশোনা করছেন ওই সময়? হ্যাঁ, আমি তো পড়াশোনা করছি। আমার পরে বলছি, পরে ভাইয়া চলে গেলেন। এইভাবে তখন আম্মা কি করতো, গম বনাইছে জমিতে। আম্মা, বড় ভাই, বড় আপা আর আমার ইমিডিয়েট যে বড় ভাইটা, এরা যায়। আম্মা করতো কি, লোকজন ওঠার আগে ফজরের নামাজ পড়ে আম্মা চলে যেত, যে গম টম কেটে রেখে চলে আসতো লোকজন বের হওয়ার আগে। পরে যখন রোদ হতো তখন ভাইয়ারা বয়ান আসতো, ওই জিনিসগুলো মানে মারতো, মারার পরে ওটাতে শুকাইতো, শুকানোর পরে ভাঙায় এসে রুটি খেত। আপনার বাবা কি করতো ওই সময়? বাবা কিছুই করতেন না, মানে ছোটবেলার অভ্যাস ওই ঘুরে বেড়াতেন। এবার চলতে চলতে ভাইয়ার পড়াশোনাটা বন্ধ হয়ে গেল। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আগেই উনি এসএসসি পরীক্ষাটা দিলেন কিন্তু পাশ করতে পারলেন না, বন্ধ হয়ে গেল। বড় আপাকে এর মধ্যে আমার আব্বু বিয়ে দিয়ে দিলেন, এবং শুধু বিয়ে না, মারপিট করে এমন মারলেন আপার এই আঙ্গুলটা ভেঙে গেল। বিয়ে দিয়ে দিল। দেওয়ার পরে আপা সেই বাসাতে গেল না, সেই লোকটার সঙ্গে দেখাও করলো না। মানে বিয়ে দিয়েছে, সে এই দিক দিয়ে দিয়েছে, ওই দিক দিয়ে সে পালিয়ে গেছে, বিয়ে করবে না। তখন তার বয়স 13, আমি এটা জানি। আচ্ছা, তখন আমি ছোট, বিয়েটা দিয়ে দিল। ও এর মধ্যে হয়েছে আমার বড় আপা, যেটা আমার সৎমায়ের যে মেয়েটা, সেটাকে কিন্তু আমার দাদি এর মধ্যে দিয়ে দিয়েছে আমার আম্মাকে। আর যে ভাইটা ছিল সেটা আমার সৎ নানি নিয়ে নিল। কেন? কারণ আমার বড় আপাটা ছিল কালো মেয়েকে বিয়ে দিতে টাকা লাগবে, ছেলে পুষলে তার তো 3টাই মেয়ে, নিয়ে নিল সে একবারে, নৌলিখিত নিয়ে নিল। কিন্তু আমি একটা দেখতাম বাসাতে সব সময় আমাকে কেমন যেন একটা নেগলেক্ট করা হতো। আমার জন্ম নিয়ে বলি, আমার মায়ের 2টা ছেলে 1টা মেয়ে হয়ে গেল। আমার মেজো ভাইয়ের পরে যে একটা, আমার ইমিডিয়েট যেটা, তার মিডিল একটা বাচ্চা আসছিল আমার পেটে, সেটাও নষ্ট হয়ে গেল। আমি যখন আমার পেটে 5 মাস, তখন আমার নানু বলল, আম্মার নাম সাজেদা, বলল সাজেদা, তুমি তোমার 2টা ছেলে 1টা মেয়ে, তুমি এই বাচ্চাটা ফেলে দাও। তখন আম্মা বলল যে এখন অলরেডি 5 মাস চলে গেছে, একে নষ্ট করতে গেলে তো আমি মারা যাব। তখন আমার আব্বু বলল যে আমার 14 পুরুষ 1টা করে ভাই, যার ফলে সমাজের প্রত্যেকটা ব্যক্তি আমাদেরকে যখন তখন অত্যাচার করে, মারে, পিটে, কেউ কিছু প্রতিবাদ করে নাই। তো আমার লাঠির দরকার, এটা আমার ছেলে হবে। তো আমি যখন হলাম মেয়ে, এই যে বৈষম্য, তখন আম্মা আমাকে 2 দিন কোলে নিল না ওই অবস্থাতে। পরে এখানে ব্লাড লেগেছিল, পিঁপড়া লেগে গিয়েছিল, আমার আম্মা আমাকে কোলে নেয়নি। পরে আমার মেজো খালা আমাকে যা হোক নিয়েছে। পরে সেই থেকে আমার মা আমাকে মানে কেমন যেন একটা তুচ্ছ তাচ্ছিল্য, কোনো কেয়ার করতো না। এবং আমি এতটাই জিদি ছিলাম, আমি হয়তো আম্মা পুকুরে গোসল করতে নামছে, পানিতে যা বলছে আমি এখানে দুধ খাবো।
তখন আম্মা হয়তো বলছে যে একটু উপরে আসো, না আমি এখানেই খাবো, ভিডিও পার্ট স্টার্ট 1 এখানেই খাবো, এখানেই খাবো এবং আমাকে এই পানির মধ্যেই দিতে হবে, মানে আমি এতটাই জিদি। তো সেই পরিমাণ মারতো। আর আমার রাগটা এত ছিল যে আমি যখন কান্না করতাম মানে মারতাম, তখন আমার এই দুইটা হাত ফেটে ব্লাড বের হয়ে যেত। প্রচণ্ড রাগী একটা মানুষ ছিলাম। তো আম্মা কোনো মতেই মানে প্রচণ্ড মারতো। আর এই যে বৈষম্য থাকতে থাকতে হঠাৎ আমি প্রচণ্ড অসুস্থ হয়ে গেলাম, নিউমোনিয়া হয়ে গেল আমার। তখন আমাকে সবাই বলছে যে ও মারা যাবে। ডেফিনেটলি আমাকে শোয়ায় রাখছে, উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা, আর বাঁচবো না। পরে পাশের বাড়ির হিন্দু দাদু আছে, আব্বু বলল যে আমার মেয়েটা তো মারাই যাবে, তো একটু যদি ডাক্তারের কাছে যাওয়া যেত। তো সেই সময় হোমিওপ্যাথিক ওষুধ, আমার জন্মটা কিন্তু 1986 ভাইয়া। জি। তো হোমিওপ্যাথিক ওষুধ 5 পুরিয়া ওষুধ দিল, দিয়ে বলল যে এই ওষুধটা তোর মেয়েকে খাওয়া। উনি অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ, যদি 3 পুরা খাওয়ানোর পর তোর মেয়েটা ফিরবে, না হলে কোনোদিন ফিরবে না। যাই হোক, ওই যে ফিরছি ভাইয়া, আর পড়ি নাই। যাই হোক, এখন আমি খুব দুরন্ত ভাইয়া, আমি কাউকে কখনো মানে টলারেট করবো এইরকম পার্সন না, ডাজন্ট ম্যাটার। সাইকেল নিয়ে যাচ্ছি, কেউ একটা টন কাটছে, ঠাইসে একটা থাপ্পড়। রাস্তাতে যাচ্ছি, এই তুই কেমন আছিস, আমি কেমন আছি তুই জিজ্ঞেস করার কি, মারলাম। এলাকার এমন কোনো গাছ নেই, সে আম গাছ, তাল গাছ, বাঁশ, যেটা বলেন, আমাকে চেনে না এমন কোনো গাছ নেই। এমন কোনো ফলের গাছ নেই যে ফলের গাছালা বলতে পারবে না যে তার গাছের ফল আমি চুরি করে খাইনি। ওকে। মানে খুব দুরন্ত একটা মেয়ে। বাবা আমাকে ভালোবাসতেন, যথেষ্ট ভালোবাসতেন। মারতে লাগলে ভাইয়া প্রচণ্ড মারতেন। এই যে চৈত্র মাস, আজকে কিন্তু আমাদের বাসায় ধান কাটছে, এই ধান জমিতে কাটতো, আমি ওইখান থেকে বয়ে নিয়ে আসতাম। 1 মণ 1.5 মণ ধান আমি মাথায় করে নিয়ে মাইলের বড় মাইল যাইতাম। আমি প্রচণ্ড শক্তি পাই। তখন সবাই বলতো, এই তুই এত কাজ করিস কেন, তোকে বিয়ে দিতে কয় টাকা লাগবে রে যে তোর বাবার সংসারে এত কাজ করতে হয়। আমি বলি না, আমি তো পড়াশোনা করব, আমি যদি পড়াশোনা করি তাহলে তো ওরা আমাকে পড়াবে না যদি আমি কাজ না করি। তো আমাকে যখন আমি ক্লাস 4-এ যখন পড়ি, তখন আমার বিয়ে লাগে। ক্লাস 4-এ? 4-এ। তো আমি বললাম যে ক্লাস 4-এ বিয়ে, আমি তো বিয়ে করব না। তো আমি বিয়ে ভেঙে দিতাম। কিভাবে? ছেলে আসছে আমাকে প্রশ্ন করতে, ও একটা করলে আমি 4টা প্রশ্ন করতাম। আর পরে বলতাম, আপনার কি আমাকে পছন্দ হয়েছে? তখন বলতো যে আচ্ছা পরে কথা বলি। আচ্ছা ঠিক আছে, ভাঙতাম। পরে যে কোনো বিয়ের কথা বললে আব্বু বুঝতে পারতাম ভাঙতাম। তো বললো যে ওর বিয়ে লাগলে ওকে যে প্রশ্ন করো, তোমরা যদি কেউ বিয়ের কথা বলো। কিন্তু গ্রামের কিছু লোক ভাইয়া আমার পিছনে লাগলো। এরা ভালোবাসার জন্য না ভাইয়া, এরা আমার হাতটা ধরে বুকে টানার জন্য না, এরা আমাকে নষ্ট করার জন্য। তারপরে আমার পেছনে লোক লাগলো। লাগার পরে দেখা যাচ্ছে ভাইয়া, আমি স্কুলে যাচ্ছি, আমি 2 কিলো, 1.25 কিলোর মতো রাস্তা আমার বাসা থেকে। তো আমাকে এতটা রেস্ট্রিকশনে রাখতো। আব্বু সকালবেলা সাইকেলে করে নিয়ে যায় কিংবা মোটর সাইকেলে করে নিয়ে যায়, আমাকে স্কুলে দিত, আবার আসার সময় নিয়ে চলে আসতো। যদি কখনো ভ্যানে আসতাম, 1 টাকা কিন্তু ভাড়া ছিল, 2 টাকা ভাড়া ছিল। তো আমি ভ্যানে বসতাম, মোড়ের উপর ভ্যান, আমি রেডি হয়ে, আমার আব্বু আমার চুলগুলো বেনি করে দিত। আম্মা কিন্তু কোনো দিনই না, আব্বু চুলগুলো বেনি করে দিত। চুল বেনি করে দিয়ে, বেঁধে দিয়ে, স্কুল ড্রেস, ইউনিফর্ম পরে, ব্যাগটা নিয়ে আমি চলে গেলাম। মোড়ের উপর যা যখন আমি ভ্যানে চললাম, তো স্কুলে যে নামলাম, সাইকেল নিয়ে গেলে আমার 7 মিনিট লাগে, আর ভ্যানে গেলে 15 মিনিটের মতো লাগে। গেলাম, দেখা যাচ্ছে ভাড়া নিল না। কিরে তুই ভাড়া নিলি না? কই তোর ভাড়া একজন দিয়ে গেছে। কে? অমুক। তখন আমি ডাইরেক্ট এসে আব্বুকে বলতাম যে আব্বু এরকম তো ঘটনা ঘটছে। তখন ওই ছেলে আম্মাকে ডাকে ভাবি, অথচ আমাকে এগুলো প্রস্তাব করে। পরে চিঠি লেখে আমাদের বাসার অমুক জায়গাতে রেখে গেছে, পুকুরের ওই পারে তাদের বাসা। ছেলেটা দেখতে অনেক সুন্দর, কিন্তু ওর বাবার মা ছিল রাজাকার,
ওরা রাজাকারের বংশ। ওর নানু ছিল শান্তি কমিটির চেয়ারম্যান, আচ্ছা। সেই সময় গুলি লেগে মারা গেছে। তো এই ক্ষেত্রে আমি ওদেরকে ঘৃণা করতাম। তো একদিন, 2 দিন, 3 দিন এভাবে চলতে চলতে তখন আমি ক্লাস 4-এ পড়ি। 4-এ থেকে 5-এ উঠছি। এর মধ্যে একটা মহিলা আমাদের জমিতে ফসল খাওয়াইছে। এটা নিয়ে আমি কথা কাটাকাটির পর্যায়ে আমি একদিন ওদের বাসার সামনে দিয়ে আমাদের জমিতে যাচ্ছি মরিচ উঠাইতে। তখন উনি একটা ঢেল মারছে ওনার মেয়ে, এইখানে আমার লাগছে। তখন যে আমি বলছি, আমি হাফ প্যান্ট স্যান্ডো গেঞ্জি পরে আছি, বড়ম্মা দেখেন তো আপনার মেয়ে আমাকে ঢেল মারছে। উনি এসে আমাকে মারতে লাগছে মানে 5-7 জনে ধরছে। ধরার পরে আমাকে যখন মারলো, তখন বড় আপা দৌড় মেরে আম্মাকে যা বলছে, আম্মা আস্তে আস্তে আমি এদেরকে ফেলে টেলে দিয়ে মেরে টেরে দৌড় মেরে গেছি। যাওয়ার পরে আমার আম্মাকে নিয়ে যে ওর একটা বাসার মধ্যে, মানে এর মধ্যে শুরু হয়ে গেছে। আব্বু নেই, শুধু আমি, বড় আপার আম্মা নিয়ে যে মারছে। তো আম্মাকে এমনভাবে মারছে একটা রুমে, বাসার মধ্যে নিয়ে যেখানে আমি যা বলতেছি আমার মা কই, খুঁজে পাচ্ছি না। যখন মাকে যা ধরছি, যে দেখি যে আমার মাকে মারছে, তখন আমি যখন গেছি তখন আমার চুল ধরছে। আমার চুলগুলো কিন্তু ছোট ছোট ভাইয়া ধরছে। তখন আমি আবার কোনো মতেই, আমার মায়ের চুলও ছাড়ছে না, আমার চুলও ছাড়ছে না। তখন 4-5 জন ছেলে আছে, ওরা সবাই মিলে। তখন আমি ওনার এই আঙ্গুলটা কিন্তু কেটে নিয়েছিলাম কামড় দিয়ে। নেওয়ার পরে বিচার আসলো। কেটে নিয়েছিলেন মানে কি আঙ্গুল একদম পুরোপুরি কেটেই ফেলেছিলেন? এই আঙ্গুলটা মানে চুল ছাড়ছে না, তো আমারটাও ছাড়ছে না, আমারটাও ছাড়ছে না। হ্যাঁ। আমরা 2টা মানুষই মাটিতে লুটোপুটো খাচ্ছি, ওরা মারতেছে। ওকে। তো আমি বাঁচার জন্য তো কিছু একটা ওয়ে দেখতে হবে। কারণ ওনার হাতটা যখন আমার মুখের মধ্যে আসছে, আমি যে কেটে নিয়েছি তবু সে চুল ছাড়ছে না। তখন আমি ওখান থেকে কোনো রকম আম্মাকে সেভ করে নিয়ে আসলাম। তারপরে ওরা মামলা করলো অ্যাটেন্ড টু মার্ডার, এই যে আঙ্গুলটা কাটা। দেখিয়ে? হ্যাঁ, মার্ডারের মানে ওরা হসপিটালে ভর্তি হয়ে কেচ করলো। করার পরে কেচে তারপরে এক সময় মীমাংসা আসলো। আসার পরে পুরো বাড়িতে আমি একা থাকতাম। দেখেন, আমার ভাইয়া ছিল না, আব্বু ছিল না, শুধু আমি, বড় আপার আম্মা। আমি তো ছোট, ক্লাস 5। কেসটা করেছে কার নামে? কেসটা করেছে আব্বুর নামে, বড় ভাইয়ের নামে, বড় আপার নামে, আম্মার নামে। মানে আপনাকেই দেয়নি ওখানে? আমি তো ছোট, এই জন্য আপনাকে দেয়নি। না, আমাকে তো ওখানে আসবে না। তো পরে যখন দিল, অথচ এরা কেই ছিল না উপস্থিত। বলছে এই মারপিট করছে। ইভেন ওই মহিলা তখন ওনার অ্যাবর্শন করায়। ওই রিভেন্স ইয়েটাও দিয়েছে, আমাদের ব্লেমটাও দিয়েছে যে আমরা মায়েরা ওনার বাচ্চা অ্যাবর্শন করে দিয়েছে। সেই মামলা করলো, কয়েকবার কেছে হাজিরা দিল, পালিয়ে পালিয়ে থাকলো। পুরো বাসাতে আমি একা। রাতের বেলা? রাত বলতে আমি ক্লাস 2 থেকে আমি রান্নাবাড়া করি, ক্লাস 3 থেকে আমি রান্নাবাড়া করি। পুরা সংসারের দায়িত্ব ছিল আমার হাতে ছোটোবেলার থেকে। এবং আমি যখন স্কুলে যেতাম, আমি রান্না করতাম, জমিতে নিয়ে যে খাবার দিয়ে আসতাম, তারপরে নিজে খেতাম, তারপর স্কুলে যেতাম, স্কুল থেকে আসতাম, আবার দুপুরে রান্না করতাম, কাজের লোকদের খাওয়াতাম, আবার থালা বাসন মেজে নিয়ে আবার পানি টানি উঠিয়ে নিয়ে আবার রাতে রান্না করতাম। আমি যখন পড়তে যেতাম তখন বাজতো রাত 10টা, এরকম ছিল। আমি একটা কাজে জব দিলে আমার মা যেমন পিটাইতো, আমার আব্বু পিটাইতো, আমার আপাও পিটাইতো। মানে আমি কাজটা পারবো না, এই কথাটা আমি কখনো বলতে পারবো না। পরে যখন ওনারা মারলো, তখন কেস হয়ে গেল। যাওয়ার পরে ওনারা তখন মীমাংসায় বসার পরে মীমাংসাতে আসলো কি, যে যেটা হবার হয়ে গেছে, এটা একটা মীমাংসা করতে হবে। কোর্টে গেলে দুজনের এসেই চেয়ারম্যান এলাকার সব লোকজন বসলো, যেটাকে বলে দিঘর সালিশ, মানে বিশাল আকারে একটা সালিশ বসলো। মীমাংসা হয়ে গেল। এখন যে লিখিত 2 পক্ষ সাইন করে যে একটা লিখিত হলো, এই কাগজটা তো থানাতে পৌঁছাইতে হবে, তবে না পুলিশ চুপ থাকবে। চেয়ারম্যান তখন কি করলো, ওই সময় 1986 সালে 96 সালে চেয়ারম্যান তখন ওই কাগজটা থানাতে পৌঁছালো না পৌঁছায় উনি রেখে দিল। আমাদের বিরোধী দলের কাছ থেকে উনি ওই সময় 10,000 টাকা ঘুষ খেলেন। পুলিশের কাছে পৌঁছায় নাই, পুলিশ চলে আসছে বাসায়, এসে আব্বুকে ধরে নিয়ে গেল, বড় ভাইকে ধরে নিয়ে গেল। জি, তো বাবাকে ধরে নিয়ে গেল, ভাইকে ধরে নিয়ে গেল। হ্যাঁ, তখন পুলিশ এসে বলছে মহসিনকে, মানে আমার ভাই তো গোপে উঠে নাই, মহসিনকে। তো বললো যে আমার আম্মা বললো আমার ছেলে এটাই। আর মহেজ আব্বু তো শুয়েছিল, কারণ আমরা তো জানি যে জমা দিয়ে দিয়েছে, চলে গেল। এর মধ্যে আমাদেরকে বয়কট করে রেখেছে। মানে
গ্রাম সালিশে বয়কট, হ্যাঁ বয়কট এক করেছে, ঘরে করে রাখা, যেটা এক ঘরে করে রেখেছে। সেটা হচ্ছে ওই যে ফুপুটার কথা বললাম যার সঙ্গে আব্বুর বিয়ে করে, উনি যে লোকটাকে বিয়ে করেছে ওই লোকটার সঙ্গে উনি অবৈধভাবে ধরাও খাইছে। এটাতে আমার আব্বু হচ্ছে মানে ওনাদের সাথে কথা বলেছিল, এটাই ছিল আমাদের অন্যায়। মানে যাই হোক বিভিন্ন বিষয়গুলো ইকুয়েশন করে একসাথে পেনাল্টি হয়ে এসেছে। হ্যাঁ বুঝতে এখানে পেরেছি, বয়কট করে দিয়েছে। এখন বয়কট করার পরে তো কেউ আমাদের সাথে কথা বলছে না, ধরে নিয়ে চলে গেল পুলিশে, পিকআপে তুললো। আম্মা তো সেই কান্নাকাটি। পরে আমি আম্মার সঙ্গে আর একটা প্রতিবেশী একটা মামা ছিল, উনি তখন বললো যে তোরা চলে যা, আমি গোপনে আসি, কারণ জানতে পারলে তো সমস্যা, আবার আমাকে এক ঘরে করবে। পরে আমরা গেলাম চেয়ারম্যানের বাসায়। উনি যে দেখি খেয়ে দিয়ে রিল্যাক্স মোডে আছে, বোঝাই যাচ্ছে যে উনি জানতো বিষয়টা। হ্যাঁ ঘটনাটা ঘটাইছে। তাম্মা যে হাত পা ধরে কান্না করছে, বড় ভাই এই ঘটনা কই, আমি তো জানি না আসলে ঘটনাটা এমন ঘটলো। তখন আমি ডিরেক্ট বললাম, মানে আমার প্রতিবাদী একটা স্বভাব, আমি ডিরেক্ট বললাম আপনি জানেন না তাহলে কাগজটা কেন থানায় যায়নি? আপনি না ইউনিয়নের চেয়ারম্যান, কাগজটা যদি আপনি পৌঁছাইতেন তাহলে তো আজকে আমার বাবাকে বলছে তুমি ছোট, আমি ছোট মানুষ কেন, আপনি লিগ্যালি কথা বলেন। এই বলে আম্মা বললাম আম্মা এখানে কোনো কথা হবে না, তুমি চলে আসো। আমার ভাই 3 দিন পর জামিন হলো, আব্বুর জামিন হলো 21 দিন পর। এরপর থেকে আমার বাবার কাছে আমি কালার, কারণ ওই যে মারামারি, মানে তোমার কারণে আমি জেল খেটেছি। হ্যাঁ এটা ব্লেম আসলো। পরে আমি পরিবারের চোরের মতো থাকলাম। তখন 6 গেল, 7-এ উঠলাম, তখন আমার পরীক্ষা কিন্তু ভাইয়া ফাইনাল। তারপরে আব্বু আসলো, আসার পরে তো সেই রকম তার রুরু আচরণ, একই তো আমি মার খাই। এমনও দিন গেছে ভাইয়া যে তরকারিতে 5টা-7টা তরকারি রান্না করতে হয় আমাকে, রান্না করি, যে তরকারিতে লবণ কম হয় সেই তরকারিটা আমাকেই খেতে হবে, লবণ বেশি হলে সেটা আমাকেই খেতে হবে, ঝাল বেশি হলে সেটা আমাকেই খেতে হবে। কেন হয়েছে বেশি এমনটা? তো যদি মাছ খেতে যাই, মাছের মাথা ডাইরেক্ট এইভাবে বলতো। ও আরেকটা কথা বলে দিই ভাইয়া, আপনি এটা মিউট করবেন কিনা আমি জানি না, আমি আগে বলে রাখলাম, আমি জন্মের পর থেকে একটা শব্দই বাসায় শুনে এসেছি, আপনি পারলে মিউট করে নেন, বেশ্যা। আমি যে কোনো কথা বলেই তুই তো বেশ্যা। আমি তখন প্রশ্ন করতাম বেশ্যা শব্দের অর্থ কী? টাকার বিনিময়ে কারো বিছানায় গেলে তাকে বেশ্যা বলে। তো আমি ভালো রান্না করিনি, আমি কাজে জব দিয়েছি, আমি এটা করতে পারবো না, তাহলে আমি বেশ্যা হয়ে গেলাম? এই শব্দটা আমি মা, ভাই, বোন, বুদ্ধি হওয়ার পর থেকে, এবং বাবা। আর একটা কথা পাগল, এই 3টা জিনিস। স্কুলে গেছি, বাসায় ফিরছি, আমি ক্লাস 8 থেকে বরখা পড়ি, বাসায় ফিরছি, আমার মা ডাইরেক্ট বলে নাং করতে গিয়েছিল, কয় টাকা নিয়ে আসলি? বাসার কাজ ফেলে, বাসার কাজ করে যদি চাকরি পড়তে পারিস পড়বি, না হলে না। প্রতিনিয়ত এত মার, পৃথিবীতে মানুষ মার খায়, এতটা খায় আমি জানতাম না। তারা তো আমার নিজের বাবা মা ছিল। তখন আব্বু যখন আসলো, তখন আমার প্রতি অত্যাচারটা আরও বেড়ে গেল, এতটাই বেড়ে গেল যে আমার মুখ চোখ দেখার বুদ্ধি ছিল না। প্রত্যেকটা গ্রামের, আমার যে গ্রামের 99 ঘর লোক একদিকে, আমরা একদিকে, ওখানে যদি 10টা আমাদেরকে যদি কেউ মেরে ফেলে থেকে যায়, তবু কোনো প্রমাণ দেবে না মানুষ, এইরকম সবাই শত্রু। তবু তারা বলতো যে তোদের ভাগ্যগুণে এরকম একটা মেয়ে পাইছিস। আমি ভাইয়া ধানের চারা আছে না জমিতে রোপণ করে, আমি আজকেও এখনও চ্যালেঞ্জ করে বলতে পারি 10 বছর আমি কাদাতে নামিনি, কিন্তু ধানের চারা আমার সাথে তোলার মতো ব্যক্তি একটাও নাই অত্র এলাকায়, মাছ ধরার মতো কোনো ব্যক্তি নেই। আমি যেবেলা কাজ করেছি ভাত পেয়েছি, যেবেলা কাজ করি নাই সেবেলা আমি ভাত পাই নাই। আমার চোখের সামনে শিকাতে ভাত, তাকের উপর ভাত রাখা আছে, পাতিলেও ভাত রাখা আছে, কিন্তু আমি যখনই ভাতটা খেতে গেছি তখনই আমার পিঠে মার পড়ছে। একজন মারে নাই, মা মেরেছে, বাবা মেরেছে, ভাই মেরেছে। আমি যদি 7 দিন বিছানায় পড়ে থাকছি জ্বরে, বাবা যে মাথায় হাত দিয়েছে, মা কোনোদিন যা জিজ্ঞেস করেনি কি হয়েছে তোর। আমি জানি না কেন তাদের এত ঘৃণা। হ্যাঁ আমি উশৃঙ্খল ছিলাম, আমি ডান পিঠে স্বভাবের ছিলাম। এদিকে ক্লাস 7-এ ওঠার পর আম্মা আবার প্রেশারের রুগী, উনি তো পড়ে গেলেন, উনি তো কোনো আগুনে যাইতে পারেন না।
আমি কখনো বলতে পারবো না আমার মা এক প্লেট ভাত নিয়ে এসে আমাকে রান্না করে মুখের সামনে দিয়ে বলছে তুই খা, কারণ বড় আপা ছিল ওই যে সৎবোন, উনি রান্না করতেন, তারপরে আমার আপা। তো এমন ছিল যে আমি স্কুলে গিয়েছি, এসে দেখা গেছে যে আমি আবার ভাইয়া 22 বছর, আমার 22 বছর পর্যন্ত আমি কোনো দিন মাছ মাংস খাই নাই আমার লাইফে। আমি সবজি, ডিম, খুব বেশি ছোট মাছ। আমার লাইফে আমি মাছ মাংসটাকে মানে ঘৃণা লাগতো বেসিক্যালি, সত্য কথা। এরপরে এসে আমি খেতাম না, কিন্তু ছোট মাছটা আমি পছন্দ করতাম। আমি বুঝতাম না কখনো খুবই ভালোবাসছে, কখনো এত মার মারছে। টিভির প্রতি আমার খুব লোভ। ক্লাস 3-তে যখন উঠলাম, টিভি কিনলো, টিভি দেখতে যাই মানুষের বাসায়, বকাবকি করে। বাসায় যখন আসি, আব্বু টিভি কিনলো, যে যা আমার মেয়ে টিভি দেখতে চাইছে, সে এনজিও থেকে ঋণ উঠায় নিয়ে উনি টিভি কিনছে আমার জন্য। টিভি দেখতে গেলে মার খাই, পড়তে বসলে কিছু বলে না, কিন্তু আম্মার কথা সব কাজ শেষ করে তোমাকে পড়তে হবে। তরকারি হয়তো 3টা রান্না করেছি, 2টা ভালো হয়েছে, 1টা খারাপ হয়েছে। যে 2টা ভালো হয়েছে সেই 2টা হয়তো আমি চোখেই দেখি নাই, কিন্তু খারাপ যেটা হয়েছে সেটা টোটালটাই আমাকেই খাইতে হবে, কারণ আমি খারাপ করে রান্না করেছি। এভাবে চলতে থাকে। থাকার পরে ক্লাস 7-এ বার্ষিক পরীক্ষা দেওয়ার পরে 6 থেকে 7-এ উঠলাম, বড় আপার বিয়ে হয়ে গেল। 8-এ উঠলাম, 7-এ যখন বার্ষিক পরীক্ষা দিলাম, বড় ভাইয়াকে বিয়ে দিয়ে দিল। ভাইয়াকে মেয়ে বিয়ে দেওয়া না আরেকটা কাহিনী। আমি গেলাম, বড় ভাই যাবে মেয়ে দেখতে, তো সবাই বলতেছে মেয়ে যখন দেখতে যাবে তো ছেলে মানুষ যেহেতু মেয়ের বাসার ভিতর তো ঢুকা একটা সমস্যা না, গ্রামের ব্যাপার। তো বলছে তাহলে আমি যাই। তো আমি যেয়ে দেখি আমার উপর ক্লাসেই পড়ে আমার ভাবি। ওকে। তো আমি বলছি কী ব্যাপার, করছি এই তুমি? তা ভাবির বাবার বাসার সাথে আবার আমার বড় ভাইয়ের একটা ফ্রেন্ডের বাসা। তো ভাইয়া, আমি আর বড় ভাই গেলাম, দেখলাম ভাইয়া বলতেছে কালো মোটা মেয়ে এসে। আমার ভাইয়া কিন্তু ফর্সা চিকন। এখন দেখার পরে আব্বু পছন্দ, আমি বললাম আব্বু মেয়েটা দেখতে ময়লা হলেও, আমি যেহেতু ওনাকে স্কুলে দেখছি, উনি যথেষ্ট ভদ্র একটা মানে, আমি যে ভদ্র আর ফ্যামিলিও ভালো, তো ওইদিকে তো মনে করেন ডাউরি সিস্টেমটা বোঝেন আপনি। তো আমি বললাম যে টাকা পাবেন, মেয়ে ভালো, কিন্তু গায়ের রংটাই হয়তো কালো। তা আব্বু গেল দেখতে মামাদেরকে নিয়ে, দেখে টেকে পছন্দ হলো, রাতারাতি বিয়ে শেষ। এখন বিয়ে, মেয়েটা কালো, আমার ভাই ফর্সা, এই যে মার শুরু হলো আমার উপরে, তুই পছন্দ করছিস। তো আপনারা বিয়ে দিলেন কেন? আমার কথা হচ্ছে যে আমি না হয় দেখে আসলাম, কিন্তু আব্বু তো চোখ বন্ধ করে ছিল না। আমার প্রশ্নটা সেটাই, তা আপনারা দেখে শুনেই তো ই করলেন। আব্বু বলে যে যেটা হবার হয়ে গেছে, কিন্তু আব্বু তো কেউ কিছু বলতে পারছে না, সব দোষ আসে আমার ঘাড়ে। বাসার যাই যে করে শুধু পিটন আসে আমার পিঠে পড়ে। তখন আমি বললাম যে দেখো, তোমরা ইন্ডিয়ান নায়িকাও নিয়ে আসতে পারো, কিন্তু কালকে এসে তোমাকে ভাত দিল না, আলাদা হয়ে গেল। কিন্তু কালো মেয়ে তোমার সংসারটা যদি ধরে রাখে তাহলে কি হবে? স্টিল নাও সে এক জায়গাতে আছে, জয়েন্ট ফ্যামিলিতেই আছে, এবং এখন পর্যন্ত তার সম্বন্ধে একটা বাজে মন্তব্য কেউ করতে পারবে না, এত ভালো সে মেয়ে একটা। যাই হোক, এটাও গেল। এখন পুরা ভাবি সংসারের দায়িত্ব নিল। তারপরে ভাইয়া আমি এসএসসি পরীক্ষা দিব, এর মধ্যে আমার অসুস্থ। আমার ক্লাস 9-এ ওঠার পরে আমার অ্যাপেন্ডিসাইটিসে একটা ব্যথা ধরা পড়লো। নাটোর দেখালাম, ওনারা বললো যে ওর অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। তাব্বু বললো যে সামনে তো পরীক্ষা, এখন তার অপারেশন করা যাবে না। আম্মার আবার পাইলস, আম্মার পাইলস, তখন আম্মাকে নিয়ে যে অপারেশন করা হলো, আম্মাকে নিয়ে তো আছি। রাত 10টা 11টা 12টায় ভাত উঠে রান্না করতে হয়, তাই যখন যেটা চায় সব কিছু করতে হয় আমাকে। কিন্তু এই যে সব করার পরও বেশ্যা। সাপোজ আমি রান্না করতে করতে উঠে গেছি, নাং করতে গিয়েছিলি, বেশ্যাবৃত্তি দিতে গিয়েছিলি, তুই তো বাজারে যাস, কলেজে যাস না তো, স্কুলে যাস না তো, বেশ্যাবৃত্তি দিতে যাস। এই জিনিসগুলো ভাইয়া আমার মাথাতে এতভাবে মানে রিয়াক্ট করতো, মাঝে মাঝে মনে হতো আমি সুইসাইড করব। তখন থেকে আমি ঘুমের বড়ি খেতাম, প্রচণ্ড আকারে খেতাম। খেতে খেতে এভাবে চলতো, সকালে উঠতে পারতাম না। তারপর আমার বাসায় একটা, এভাবে চলতে চলতে একদিন মায়ের অপারেশন হলো। এরপর আমার এসএসসি পরীক্ষা আসলো, তখন তো বললাম আমার অপারেশন হয়েছে, বাসায় ধান কাটার লোক লাগছে। ইভেন আমার
মাকে দেখবো, ধান কাটা লোককে খাইতে দেব, বাসা দেখবো, ভাবি তো একা না আমি। ও তো ভাই আবার আলাদা হয়ে গেল। আলাদা হওয়ার পিছনে কারণ কি, আমার একটা বিয়ে লাগলো, ছেলেরা যৌতুক নেবে একটা মোটর সাইকেল, আর আমাকে 3 ভরি স্বর্ণের গহনা দেবে। ছেলেটা একটা এনজিওতে চাকরি করত, ছেলেটা দেখতে সুন্দর ছিল, সবই ভালো, ছেলেটা আমাকে পছন্দ করত। কিন্তু আমি বলি ভাইয়া, আমার লাইফে হিউজ পরিমাণ ছেলে আমাকে অফার করছে শুধু ভালোবাসা পাইছে, কিন্তু সব সময় আমি একটা জিনিসই বুঝতাম, প্রেম করব, ভালোবাসা করব, আজকে বলবো, কালকে যদি ছেলে অস্বীকার করে মান সম্মান যাবে, বাবা ছোট হয়ে যাবে, নিজের পড়াশোনা নষ্ট হবে। কিন্তু না, আমার এলাকায় আমি দেখছি কোনো মেয়ে এই এসএসসি পার হতে পারে না, সবাই ক্লাস 8 পার হতে গেলেই বিয়ে হয়ে যায়, সংসারে অশান্তি, 2 দিন পর ডিভোর্স, বাচ্চা কাচ্চা নিয়ে কেউ ম্যাও, মারামারি, স্বামী পিটায়, চলে আসে। না, আমি এই সিস্টেমে থাকবো না। আমার ছোটোবেলার থেকে একটাই ডেস্টিনেশন, আমি পড়াশোনা করব, নিজের পায়ে দাঁড়াবো, আমি আমার পরিবারের পাশে দাঁড়াবো। যেহেতু আমি গরিব ফ্যামিলির মেয়ে, আমি নিজে একটা কিছু করতে চাই এবং আমি আমার আইডেন্টিটি তৈরি করতে চাই। এইরকম একটা কমিটমেন্ট আমি যখন ক্লাস 3-4-এ পড়ি তখন থেকে এরকম একটা কমিটমেন্ট ছিল। তা আমার কথা হচ্ছে যে আমার মা আমাকে যত অত্যাচার করুক, বাবা আমাকে যত অত্যাচার করুক, পরিবার আমাকে যতই খাইতে না দিক, যত কাজ করায় নেয়, আমি সকালবেলা যদি ঘুম থেকে না উঠতাম, আমার মা আমার চুলের মুঠি ধরে পরপর করে টেনে তুলতো। উঠতাম, ধরেন খড় কেটে মেলে দিতে হবে, ধান কেটে নিয়ে শুকাইছে, তো উঠতে পারতাম না, টেনে তুলতো, নিয়ে যে পুকুরের মধ্যে আমি কাটতে হবে, কাটতে কাটতে দেখা যাচ্ছে ওর মধ্যে আমি ঘুমায় পড়ে গেছি, আবার মার খাতাম। এইভাবে চলতে, আবার তো রান্না বাড়া আছে, 3 বেলা রান্না করতে হতো, চলতে চলতে আমি এসএসসি পরীক্ষা আসলো। এর মধ্যে তো বললাম যে আমার অপারেশন হয়ে গেল। এদিকে আম্মাকে দেখবো না পরীক্ষা, না ধানের কাজ করব। ধানের কাজটা শেষ করে এসে পড়তে বসি রাত 10টা, সকাল 10টায় তো আমার পরীক্ষা। তখন সকাল 10টায় যে আমি পরীক্ষা দিতে যাব, বড় আবার হচ্ছে ভাসুরের মেয়ে, ও আবার এসএসসি দিয়েছিল, ওকে নিয়ে সাব্বু রাখছিল যেন আমাকে গাইডটা দিতে পারে, যেহেতু আমি ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছি। তো ওই খালা, আমি আর আব্বু যেতাম, আব্বু আর ওই খালাটা বাইরে থাকতাম, পরীক্ষার হলে ঢুকতাম। তো এখানে একটা হাসির কাহিনী আছে ভাইয়া, আমি কখনো নকল করতে পারি না। তো টি রচনা এসেছিল, তো আমার ওই ভাগ্নিটা আমাকে টি রচনাটা বলছে, আন্টি এটা আসতে পারে, আপনি নিয়ে যান। নিয়ে গেছি ভাইয়া, আমি নকলটা যে করবো কিভাবে করে এটা তো জানি না, আমি সুন্দরভাবে টেবিলের উপর লিখে, মানে কোশ্চিনের মতো করে লিখে রেখে আমি লিখছি, এর মধ্যে ম্যাজিস্ট্রেট ঢুকছে। আর আমার ছোটবেলা থেকে অভ্যাস, বাইরে অনেক খেয়াল করছে, আমি হাই হিল পরি। আমি না ভাই তখন শাড়ি ইঙ্গিত দিচ্ছি, আমি শার্ট করে না ওটা তুলে নিয়ে এখানে ঢুকাই দিয়েছি। তখন উনি এসে বলছে, ওঠো। দাঁড়ালাম, নকল করছো, বের করো। না, আমি নকল করিনি, টোটাল অস্বীকার। আর আমার তো হাত পা কাঁপতেছে থর করে, কারণ আমি তো কখনো নকল করি নাই। পরে উনি তো আমার খাতা নিয়ে নিল। পরে আব্বুর আবার সার্কেলটা খুব ভালো, কলেজে সবগুলো প্রফেসর, প্রিন্সিপাল, আব্বুর ফ্রেন্ড সার্কেল। তখন হঠাৎ করে এর মধ্যে পিছনে একজনকে এক্সপেল করছে, আমি আরও কান্না পাইছি আমার। তখন আমি বলছি যে আমি নকল করিনি। তখন বলছে, মিথ্যা কথা বলো না, নকল বের করো। আমি না, নকল করে এই মহিলা গার্ড আছে, নিয়ে আসেন। এর মধ্যে স্যার আবার, আমার একটা স্যার আছে ইসলামিক স্টাডিজের, উনি আবার আসলেন, আগের থেকে আমাকে চিনতেন। উনি এসে বলছে, কী হয়েছে মামুনি? স্যার আমি নকল করিনি, দেখেন তো। উনি এসে বলছে আমি নকল করছি। তখন বলছে, দেখেন আপনার ছাত্রী মিথ্যা কথা বলছে, মানে আমার হাই স্কুলের সিট পড়েছে কলেজে। তো তখন আমি বলছি, তখন স্যার বলছে যে মা, তোমাকে এক্সপেল করবে না, তুমি আমার বন্ধুর মেয়ে, আমি তোমাকে কথা দিলাম, তুমি সত্য কথাটা বলো। তখন আমি আস্তে করে স্যার আমি এই কাজটা করছি। বলছে বের করো, বের করে দিলাম। তো বলছে ওনাকে 15 মিনিট পর খাতা দেবেন, উনি মিথ্যা কথা বললো কেন? পরে যাই হোক, উনি আমাকে 5 মিনিট পরে স্যার আমার খাতা দিয়ে দিল। যাই হোক, আমি তো আর সমস্যা নেই। আর তখন থেকে আমি তওবা পড়ছি, আমি জীবনে কোনোদিন নকল করবো না। তখন এটা গেল, যাওয়ার পরে পরীক্ষা দিলাম। পরে আমার বড় ভাই, আমার আব্বু বলল কি, ও যদি পাশ করে তার চেয়ার টেবিল পাশ করবে। আমার খুব কষ্ট হলো, কারণ আমার দুর্বলতা অঙ্ক। আমি জীবনে কোনোদিন ইংলিশও প্রাইভেট পড়িনি, কখনো না। দেন ম্যাথও আমাকে কখনো টিউশনি দেয়নি, যদিও আমি আর্টসের ছাত্রী। পরে আমাকে বললো, তাই আমি বলছি না, আমার একটা সাবজেক্ট ক্রস যাবে, আমি ভালো করে বলতে পারি। কই যে কোনটা? আমি অঙ্ক।
আসলে অঙ্কে ফেল করেছিলাম, পরের বারে দিয়ে পাশ করলাম। দেওয়ার আগে কি হলো, টাকা নেই। আমার আব্বু এনজিওতে তখন একটা ঋণ প্রস্তাব করলো, সেখানে গ্রামের প্রত্যেকটা লোক বয়কট মানে একদিকে হয়ে আমার বাবাকে টাকাটা দিল না, যে আমার বাবা চিট করবে, টাকা মেরে খাবে, দিল না। তখন আম্মা তার কানের এই দুলটা আব্বু আম্মাকে প্রচণ্ড মারছে, বড় ভাইয়ের একটা টাকা নিয়ে মারছে, তখন দুলটা ভেঙে গিয়েছিল। তা আম্মা বলছে দুলটা যেহেতু ভেঙে গেছে এটাই বিক্রি করে ওকে পরীক্ষাটা দেওয়া। কাকে? আমাকে। এসএসসি এসএসসি যে প্রথমবার ক্রস গেল, সেকেন্ড টাইম, সেকেন্ড টাইম পরীক্ষাটা দেওয়ালো, আমি পাশ করলাম। যেখানটায় আমরা ছিলাম, বলুন সুইটি। পরে আমি পাশ করলাম, কলেজে ভর্তি হয়ে গেলাম। আর আব্বু বলে, তুমি এসএসসি পাস করছো, তোমাকে যদি আমি বিয়ে দিতে যাই ইন্টারমিডিয়েট পাস ছেলে লাগবে, তুমি যদি ইন্টারমিডিয়েট পাস করো ডিগ্রি পাস ছেলে লাগবে, তুমি ডিগ্রি পাস করলে মাস্টার্স পাস ছেলে লাগবে, তোমাকে তো এত টাকা দিয়ে আমি বিয়ে দিতে পারবো না। পরে আমার একটা বিয়ে লাগলো, ছেলেটা একটা মোটর সাইকেল ছিল, সব কিছু ঠিক হলো। কিন্তু ছেলেটার কথা হচ্ছে মানে আমার বাবার একটা মানুষে মানে পারিপার্শ্বিকে যে লোকগুলো ছিল, আমি আপনাকে আগেই বলছি যে আমার গ্রামের 99% লোক একদিকে, আর আমরা শুধু ওই যে বলছি একা, শুধু আমরা একা। তো সবাই বলল যে ওর বাপ চিট, টাকা পয়সা দেবে না, আগে মোটর সাইকেলটা নাও তারপরে বিয়ে পড়ো। ছেলে বলে মোটর সাইকেলের চাবিটা আমার হাতে দিলে বিয়ে পড়বো, আপনার মতো ছেলেকে আমার প্রয়োজন নেই, আমি বিয়ে করব না, আপনি উঠেন চলে যান। যাই হোক চলে গেল। তখন বড় ভাই আলাদা হয়ে গেল, যে আমাকে বিয়ে দিলে টাকা খরচ হবে, সে টাকা গ্যাপ পূরণ করতে তাকে পরিশ্রম করতে হবে, সো সে আলাদা হয়ে গেল। 2 বছর ছিল আলাদা। ভাবি কখনো আলাদা হয় নাই, উনি সব করতো আমাদের ফ্যামিলির। আমার ভাবিটা আমার মায়ের চাইতেও বেশি করেছে আমার জন্য। তখন পাস টাস হয়ে গেল, কলেজে ভর্তি হলাম, বাবা খুব প্রাউড ফিল করছে। এতদিন ধরে সে কখনো আমার পড়ার ব্যাপারে কোনো ইন্টারফেয়ার করে নাই, কিন্তু এখন সে খুব প্রাউড ফিল করছে যে আমি কলেজে ভর্তি হলাম। হওয়ার পর সে গভর্নিং বডিতে ইলেকশনে দাঁড়ালো, যেটা হচ্ছে অভিভাবক প্রতিনিধি। তো আগে যারা আছে তারা চ্যালেঞ্জ করে বলল যে তোর বাবাকে কখনোই হতে দেব না। তখন আমি ওখানে ওপেন ডিক্লার দিলাম, আমি সুইটি যদি বেঁচে থাকি আমার বাবাকে আমি ফার্স্ট মেম্বার বানিয়ে ছাড়বো। চ্যালেঞ্জ থাকলো, তোর বাবারা 10 বছর 20 বছর ধরে এখানে মেম্বারই করছে, আমার বাবা ফার্স্ট আসছে, কিন্তু আমি তাকে ফার্স্ট মেম্বার বানাবো, বাজি থাকলো তোদের সাথে। আমি 750 স্টুডেন্টের বাসায় সাইকেল নিয়ে ভ্যানে হেঁটে আমি গেলাম, তাদেরকে কনভিন্স করলাম, ভোটে আমার বাবা ফার্স্ট মেম্বার হলো। বাবা খুব খুশি। খুশি হওয়ার পরে জীবনে ফার্স্ট আমার বাবা আমাকে একটা 3 পিস কিনে দিল। এই প্রথম জামা কাপড় দেয়নি তা বলবো না, কিন্তু আমি স্যালোয়ার পাইছি এসএসসি পাস করার পরে, স্কুল ড্রেস ছাড়া। এর মধ্যে 2003 সালে আমি এসএসসি পাস করলাম, 4-এ আমার অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন হলো। এর মধ্যে লোকজন তো আমার পিছনে লেগেই আছে সব সময় বাবাকে একটা কথা, এই মেয়েকে বিয়ে দিয়ে দেন, আপনার মেয়েকে কেন পড়াচ্ছেন, গরিবের ঘরে এত পড়াশোনা। আমার একটাই জিদ, না আমি পড়বো। ইন্টারমিডিয়েটে আসার পরে ভাইয়া গ্রামার কিনতে হবে, এবং সিন এবং আনসিন কম্প্রিহেনশনের জন্য যে গাইডগুলো ছিল এগুলো কিনতে হবে। আব্বুকে বারবার বলি, কলেজ থেকে চাপ দেয়। আমার লাকটা একদিক দিয়ে ভালো যে কলেজ আমি গভর্নিং বডির সদস্যের মেয়ে হিসাবে এবং ফার্স্ট মেম্বারের মেয়ে হিসেবে আমার কোনো খরচ লাগেনি। আমি ফুল ফি স্টুডেন্টশিপে পড়েছি। বই কিনবো আব্বুকে বলি, তখন হলো না। তো আমাদের পারিবারিক এক ডাক্তার এক ভাই আছে ফুফাতো, ওনার কাছে আমি কান্না করতে লাগলাম, ভাইয়া জানেন আব্বু আমাকে আজও বই কিনে দিল না, সাড়ে খালি বকাবকি করতেছে। তো উনি আমার ক্লাস 6-7 থেকে ট্রিটমেন্ট করায়। তো বলছে যে আমার একটা ছেলে মানুষ হলো না, তুমি কিছু মনে করো না, তোমার বইগুলো আমি কিনে দিই। আমি বলছি এটা নিয়ে তো বাসায় কথা বলবে। পরে উনি আমাকে বইটা কিনে দিলেন। এই তোর হয় ওর কাছে রাত কাটাস তাই তোকে বই কিনে দিয়েছে। আমি বলছি দেখো আমার বই লাগবে, উনি তোমার বড় ভাই, তোমাদের আত্মীয়, তো উনি আমাকে বই কিনে দিয়েছে আমাকে পড়ার জন্য, ওনার তো খারাপ উদ্দেশ্য নাই। তারপরে উনি আমাকে বই কিনে দিল, আমি পরীক্ষা দিলাম,
ইন্টারমিডিয়েট পাসও করলাম। হুম। করার পরে আমার খুব স্বপ্ন ভাইয়া যে আমি বাহিরে থাকবো, পড়াশোনা করব। এখানে যখন ইন্টারমিডিয়েট আমি পরীক্ষা দিলাম, দেওয়ার পরে একটা ছেলে আমাদের ওইখানে একটা কোচিং সেন্টার গেল। আমার ছোটোবেলার থেকে দুইটা স্বপ্ন ছিল। একটা হচ্ছে আমি কম্পিউটারে খুব ফাস্ট হব, টাইপিংয়ে, মানে কম্পিউটারের কাজটা শিখবো, দর্জির কাজটা শিখবো। তো ওখানে কম্পিউটারটা কোচিং সেন্টার গেল, যেহেতু মফস্বল এলাকা, পৌরসভার মধ্যে, আমাদের বাসাটা পৌরসভার বাইরে গেল। সেটা হচ্ছে ঢাকার আপনার নবাবগঞ্জের একটা গেল। তো ওনারা খুললো, ওখানে আমি ভর্তি হলাম, ক্লাস করলাম। উনি আমাকে, একটা ছেলে ছিল খুব সুন্দর, আমাকে পছন্দ করতো। তা আমি বোরখা পরতাম, উনি শুধু আমার চোখগুলো দেখতে পেত, খুব পছন্দ করতো। কিন্তু ছেলেটা খুবই ভালো ছিল। আমি এটা বলবো না যে সব ছেলেই খারাপ, খুব ভালো ছিল। কিন্তু ছেলেটা আমাকে বলেছিল যে আমি তোমাকে বিয়ে করব এবং আমি তোমার কাছে আসব। তা আমি বলছি যে আমার বাবা মা তো কখনোই দেবে না, আপনি এটা অযথায় এইগুলো করেন না। তো ছেলেটা চিঠি দিত, আমার ওই ফুফাতো ভাইয়ের ফোনে কল করতো, যে ডাক্তারের কাছে কল করতো, মালয়েশিয়াতে গেল। কিন্তু ওই ছেলেটা কল দিয়েছিল আব্বুর ফোনে। একদিন বড় ভাইয়ের কাছে কল দিয়েছে, ফুফাতো ভাইটার কাছে কল দিয়েছে, বলছে যে এখন তো আমার কাছে ফোন দিয়ে লাভ নেই, ওর আব্বু ফোন কিনছে। আব্বু মানে 2005 সালে ফোন কেনে। তো আপনি ওর আব্বুর সাথে কথা বলেন, ফোনে ফোন দেন। তো ফোন দিয়েছে, কথা বলে না, আব্বু ফোন ধরলে কথা বলে না। তো আব্বু বলছে তুমি একটু ফোনটা ধরো। তো আমি ধরছি, তখন ফোনটা রেখে, মানে ধরার পর আমি বলছি হ্যালো, কে বলছেন? তো বলছে যে আমি সুমন বলছি। তখন তো আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেছে ভাইয়া, কারণ এমনি তো আমি মারপিট খেতে খেতে আমার অবস্থা খারাপ, এই ফোন, তারপর একটা ছেলে মানুষের। যে জায়গাতে আমি ঘুম থেকে উঠলে সকালবেলা আমার পা থেকে মাথা পর্যন্ত মানে বাইনোকুলার দিয়ে মানে চেক করার মতো করে আমাকে, আর সেই মানুষ অন্য একটা ছেলে ফোন দিয়েছে, আমার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আব্বা বলছে কি, আমি চাপবো, আমি তো চিনি না, মিথ্যা কথা বলছি। আমি মিথ্যা কথা বলতে পারি না ভাইয়া। তারপরে তারপরে বললাম, ওই ছেলেটা একদিন ফোন দিয়েছে ভাই আমাকে, বাসায় নিয়ে এসে বড় আপা, দুলা ভাই, বড় ভাই, মেজো ভাই, আম্মা, আব্বা, বাড়ির চারিদিকে ঠিক এইরকম চারিদিকে সবাই দাঁড়া আছে উঠানের মধ্যে, আমাকে ফোন দেয়, বলছে তুমি কথা বলো। আমি বলছি যে আপনি কেন ফোন দিয়েছেন? বলতেছে কি, সরি তুমি আমরা চিনতে পারতেছো না? তা আমি বলছি ভাইয়া আমাকে ফোন দিয়েন না, হ্যাঁ, আমি কথা মানে বুঝতে তো পারতেছেন যে আমার সিচুয়েশনটা কি হয়েছে ওই জায়গায়, কারণ সবাই তো দাঁড়ায় আছে। সেই মার, ওই ছেলেকে তো সেই পরিমাণ বকাবকি করলো, আমাকে মারতে 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 এমন কে একটা, মারলো আপনাকে? মা, বড় ভাই, আব্বু, সবাই মারার পরে আমাকে। একটু আমি আবার ইন্টারাপ্ট করছি, এই ছেলেটা আসলে কে ছিল? আপনি বলেছেন হয়তো। ছেলেটা ওর যে কোচিং সেন্টারে, কোচিং সেন্টারে কে? এটা মানে আপনার পরিচিত? আমার টিচার। টিচার, আচ্ছা। উনি তো চলে গেছে নবাবগঞ্জে, আচ্ছা, ঢাকার নবাবগঞ্জে মানে চলে সঙ্গে তো গেছে। আপনার আলটিমেটলি আমার কোনো সম্পর্কই না ছিল না। দিয়ে নেই, বা তার সাথে যে একটা প্রেম প্রীতি ভালোবাসা এরকম কিন্তু না, জাস্ট একটা হাই হ্যালো। হ্যাঁ হ্যালো, বা ও আমাকে পছন্দ করতো, আমাকে ভালো লাগতো, কিন্তু এমন কোনোদিন কোনো কিছু ওনার সঙ্গে আমার আলোচনা হয়নি। যা মন না তাই বলে আব্বু বকাবকি করলো। তো আমি বললাম যে আব্বু ওনার তো মা নেই, মানে গল্প করছে, আব্বু ওনার মাকে তুলে বকা দিয়েন না, মৃত ব্যক্তিকে বকা দিলে এটা তো গুনাহ। কারণ আমি খুব ভয় পাই ভাই, আমি ধর্মভীরু, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন পড়ি, তা আমি নিষেধ করলাম। তারপরে আবার আব্বু বলতেছে পিরিত তোমার লাগে, তুমি এই করো সেই করো, তুমি কোচিং সেন্টারের নাম নিলে তুমি যে তাদের বিছানাই করো। ছেলেটাকে প্রচণ্ড আকার বকাবকি করলো এবং বললো যে তোর যদি সাহস থাকে আমার কাছে সামনে এসে দাঁড়া, মানে যা মুখ না তাই বলে বোকা দিল। দেওয়ার পরে ডেফিনেটলি একটা বাবা কখনোই চাবে না তার মেয়ে খারাপ দিকে যাক, এই হিসেবে সে বকাবকি করলো। আমি তাকে নিষেধ করার পর শুনলো না। পরে ওনারা আমাকে আমার রুমেই থাকতো কীটনাশকের ইয়েগুলো, কারণ জমিতে তো আমিও কীটনাশক দিতাম, তো রুমে ছিল, দিল একটা দড়ি দিল, দিয়ে বাইরে থেকে রুমের তালা দিল, যে সকালবেলা যেন তোর মোড়া মুখটা দেখি। মানে কি করেছে আপনাকে? মারছে, হ্যাঁ। মারার পর বলছে তোর মতো মেয়ের দরকার নেই, দড়িও দিয়ে দিয়েছে, ফাঁসি একটা না? দড়ি দিয়েছে এবং বিষের বোতল দিয়ে বলছে যে তুই আত্মহত্যা করবি, সকালবেলা যেন তোর মোড়া মুখটা দেখি। এই বলে বাহিরে আমাকে ভেতরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে ওরা তালা দিয়ে দিল, পুরো ফ্যামিলি। তখন আমি ডাইরেক্ট বলে দিলাম, ওই রুমের ভিতর থেকে আমি জানালা খুলে খালি একটা কথা বললাম, যে মোবাইল, আপনি যে মোবাইলে একটা কল আসা নেই, আমি কোনো সম্পর্ক করি না, আমার মতো নিট অ্যান্ড ক্লিন কোনো মেয়ে আপনি পাবেন না। আমি পরিবারের সম্মানের কথা চিন্তা করে আমার আমি সবার ছোট, সবাই আমার রেসপেক্টেবল পারসন, আমি সবাইকে অনার করি,
আমার পরিবারের সম্মান যাক, আপনাদের সম্মান যাক, বা আমি কারো কাছে কালার হই, এইরকমটা ভাবি না বলে আমার পিছনে হাজার হাজার ছেলে রাস্তাঘাটে নাম লেখে, গড়াগড়ি পারে, আপনার বাসায় এসে অন্বেষণ করে। বাবা, শুধু ছেলে না, ছেলের বাবা এসে অন্বেষণ করে। তবু আমি সুইটি কোনো দিন কোনো ছেলেকে বলিনি যে আমি তোমাকে ভালোবাসি। তারপরও যখন আপনারা আমাকে সিম্পলি একটা ব্যাপার নেয়া, আপনি নর্মালি আমাকে বুঝায় বলতে পারতেন। আর আমি তো ঢাকা চিনি না, আমি তো কখনো ঢাকা যাইনি। আর এটা কি পসিবল আমার পক্ষে? যে জায়গাতে আমি 2 কিলো রাস্তা আপনি আমাকে মোটরসাইকেল দিয়ে দিয়ে আসেন, মোটরসাইকেল দিয়ে নিয়ে আসেন, এই ক্ষেত্রে আমি কিভাবে একটা ছেলের সাথে সম্পর্ক করতে হবে? তাই এতটুকু একটা সিম্পলি ব্যাপার নিয়ে আপনি এত কিছু করলেন। ঠিক আছে, আমি মোবাইল কিনবো এবং আমি ছেলের সঙ্গে কথা বলবো, পারলে আপনি ঠেকাবেন। মরবো? ইম্পসিবল। মানে আমি তো ওই যে সবার মুখে মুখে কথা বলতাম। শুয়ে পড়লাম। পরের দিন ওই যে ডাক্তার ভাই গেলাম, ভাইয়া আমাকে টাকা দেন তো। কি করবা? আমি কক্সবাজার বেড়াতে যাব। আব্বুরের মধ্যে আবার কক্সবাজার যাচ্ছে, তো ভাই আবার আমাকে 3000 টাকা দিল। আর এই যে আমার বিয়ের জন্য দেখতে আসছিল, দেখতে আসলে তো টাকা দেয়, দিয়েছে 500 টাকা, তাহলে হলো 300 টাকা, 3000 টাকা। গেলাম 2006 সালে কক্সবাজারে আব্বুদের সঙ্গে। আব্বু বলতে আমার ফুফাতো দুলা ভাইয়ের হচ্ছে একটা কোম্পানি আছে ওদের, ওই কোম্পানির গাড়ি যায়, 44-45 জন লোক যায়। গেলাম, যে ওখান থেকে ঘুরে টুরে এসে আমি টাকা খরচ করলাম না, কারণ ওই যে চ্যালেঞ্জ, মোবাইল আমি কিনবই। পরে এসে ভাইয়া মোবাইলটা কিনলাম। মোবাইল কিনলাম, তখন আমার আব্বু কি বলে জানেন, সিমে টাকা তুলে দেয় 20 টাকা। ভাই মেয়াদ শেষ হয়, টাকা শেষ হয় না, কথা বলবো কোথায়? জায়গা তো আমার নেই, আর ওই ছেলের নাম্বারও তো আমি জানি না। পরে এভাবে তখন আমার বান্ধবীরা আমার ফোন, কলেজে যাইতাম, ওরা আমার ফোন আর বয়ফ্রেন্ডের সাথে কথা বলতো। আমার তো কোনো বয়ফ্রেন্ড নাই, আর আমাকে যে দেখে সে ভয় পায়। আমি কলেজের মধ্যে ঢুকছি, আসসালামু আলাইকুম আপু, সাইড দিচ্ছে, আসসালামু আলাইকুম আপু, সাইড দিচ্ছে। মানে আমি এতটাই ছিলাম যে প্রেমের কথা আমার কাছে কেউ বলা আমার তো থাপ্পড়, এরকম ছিলাম, খুব ডেসপারেট। তখন এরকম জিনিস ওরা কথা বলতো, আমি কিছু বলতাম, যে এই শোন, তোদের বয়ফ্রেন্ডদেরকে বলে দিস রাত্রে যেন ফোন দেয় না, কারণ আমি ফোনে কিন্তু রিংটোন মানে ভাইব্রেশন কিংবা সাইলেন্ট আমি করতে পারি না। রিং বাজলে আব্বুর রুম থেকে শুনতে পাবে, শুনতে পারলে কিন্তু আমার পিটনি মাপ যাবে না। ওই রাত 8টার দিকে কল দিত, ভোর 6টা পর্যন্ত উনি লাইনে থাকতো, ইন্টারনেট থেকে কল দিত। আমি তো ভাই কি কথা বলবো, আমি বললাম ভালো আছেন? হ্যাঁ। খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ। তুমি কি করছো? আমি পড়ছি। তো কথা বলবা না? তা আমি পড়ছি, তো কথা বলবো কি করে? তো ঠিক আছে, তুমি লাইন কাটবা না। ওনার চিন্তা ভাবনা ছিল যে আমি হয়তো অন্য কারোর সাথে কথা বলবো। তা আমি ফোনটা ভেবে লাইনে রেখে আমি ঘুমায় যেতাম। আমাদের বাসায় কোনো নেটওয়ার্ক পায় না, তো এই জানালার উপর ফোনটা রেখে আমি ঘুমায় যেতাম। ঘুম থেকে উঠে দেখতাম ওই লোকটা লাইনেই আছে। তারপরে উনি এভাবে কথা বলে, আমি ওভাবে ঘুমায় যাই। প্রতিদিন উনি ফোন দেয়। নাম কি ছিল ভদ্রলোকের? নাম সুমন। আচ্ছা, পুরো নামটা না বলি, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, সুমন। ঘুমায় গেলাম, প্রতিদিন দেখি একই কোনো টানা 3 মাস। আমি ওই 8টা-9টার মধ্যে ঘুমায় যাই, উনি ফোনে লাইনেই থাকে। সকালবেলা যখন ফজর নামাজ পড়তে আমি উঠি, দেখি যে উনি গোলা খাগার দিচ্ছে, মানে কথা বলছে। আমি বলছি ভাই আমি তো ঘুমাবো, ঘুম থেকে উঠলাম, আপনি এখনো ঘুমান নাই? এই বলে আমি ফোনটা কেটে রেখে আমার ভাবি তখন এই যে বাথরুমে যেতে গেলে আমার রুমের সামনে যেতে হয়, কী ব্যাপার? আমি ভাবি আমি তো কথা বলি নাই। আমার ভাবি আমাকে কখনোই আজ পর্যন্ত একটা থাবরও সে মারে নাই আমারে, এবং বলেও না যে একটা লাঠি ভাঙে 2টা করো। তো যাই হোক, আমি উঠতাম, পড়াশোনা করতাম। কলেজ লাইফের সময় উনি কখনোই ফোন দিত না, উনি ফোনই দিত রাত্রে। 3 মাস পরে উনি চলে গেলেন মালয়েশিয়াতে। উনি বললেন যে আমি মালয়েশিয়া থেকে ফিরে তোমার কাছে আসবো। অনেক কসম, আমি এগুলো বিশ্বাস করি না। যাই হোক, আমি কোনো ছেলে মানুষকে কখনো বিশ্বাস করি না, নিজের বাবাকেও আমি বিশ্বাস করতে পারি নাই। আমি এতটাই মানে কষ্ট পাইছি সব জায়গায়। পরে ছেলেটা চলে গেল, কোনো যোগাযোগ নেই। এটা নিয়ে আমার কোনো হেডেকও নেই, কারণ আপনার ওই ফিলটাই ছিল না। না, আমার তো প্রেম বলে কিছুই নাই আমার লাইফে। প্রেম কিছু জিনিস আমি এটা বুঝিও নাই। চলে গেল উনি, দীর্ঘ গ্যাপ। পরে ভাই আমি ইন্টারমিডিয়েটেও পাশ করলাম। করার পরে আমার স্বপ্ন ভাইয়া আমি অনার্সে পড়বো। রাজশাহী কলেজে আমি অ্যাডমিশন দিলাম। 2500 স্টুডেন্ট নেবে, আমি 2300 চলে আসলাম। কিন্তু ওনারা গাট করে একটা নিয়ম করে দিল যে 2000-এর বেশি নেবেন না। আমি ওখানে কেটে পড়লাম। আমার অ্যাডমিটটা ওইখানে একজন ব্ল্যাকমেল করলো, মানে যারা যে ব্যবসা করে, বোঝেন নাই? তখন তো রমরমা ব্যবসা ছিল স্টুডেন্ট ভর্তির। আমার অ্যাডমিট কার্ডটা অরিজিনালটা এবং রেজিস্ট্রেশন কার্ডটা ওরা আটকায় দিল। আচ্ছা, যাই হোক, ডুপ্লিকেটটা আমার কাছে ছিল। আমি তারপরে পরের বছরে আমার আব্বু তখন বললো যে তুমি, আমার আব্বুর হচ্ছে স্বার্থ,
ওনার স্বার্থ হচ্ছে যদি আমি ডিগ্রি কলেজে পড়ি, যেখান থেকে ইন্টারমিডিয়েট করেছি, তাহলে উনি ডেফিনেটলি আরেকবার ইলেকশনে যাইতে পারবে। যদি আরেকবার যায় তাহলে ওনার আবার কিছু লাভ হবে, এইরকম ওনার টেন্ডেন্সি। জি। তো আমার স্বপ্ন যে আমি অনার্সে পড়বো। পরে আমি তো কোনো মতেই ভর্তি হব না। তখন সবাই বললো, আমার প্রিন্সিপাল স্যার গেলেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করি, উনি আমাকে যথেষ্টই হেল্প করেছেন। ওনার লেখা একটা বই আমার কাছে আছে। আমার প্রিন্সিপাল এবং অল কলেজের যত টিচার ছিলেন সবাই আমার বাসায় গিয়েছে। শুধু একটা কথাই, আব্বু বলছে যে ও ভর্তি হবে না, তোমরা সবাই যাও, ওকে রিকোয়েস্ট করো। সবাই আসছে, এসে মানে আব্বু কিন্তু একজন জাদ্রেল মানুষ ছিলেন, তখন সবাই আসছে। আসার পর বলছে যে মা তুমি একটা কাজ করো, তুমি এখানেই ভর্তি হও, এখানে ডিগ্রি করো, তারপর প্রিভিয়াস করো, তারপর মাস্টার্স করো। আমি বলছি না, আমি অনার্স পড়বো, অনার্সের আলাদা মূল্যায়ন আছে। বলছে না, এখন ডিগ্রিতে মূল্যায়ন দিয়েছে। আমি বলছি না, আমি অনার্স পড়বো, অনার্স পড়লে পড়বো, নাহলে না, পুরো সার্টিফিকেট আমি ছিঁড়ে ফেলবো। তখন আমাকে আমার এক রোলটা রেখে দিল, দিয়ে সবাইকে ভর্তি করালো। আচ্ছা। পরে আমি ভর্তি হব না 47। তখন বান্ধবীরা যা বুঝালো যে দেখ দোস্ত, সবার ভাগ্যে তো সব হয় না, আমরাও তো পড়তেছি। মানে ডিগ্রি পড়বেন এই কারণে ক্লাসে গেলেন না? 6 মাসের মধ্যে যত পড়াশোনা হয়েছে সব শিটমিট স্যারেরা আব্বুর হাতে হাতে পাঠাইছে। তারপরও আমি পড়বো না। পরে তারপরও আমি জিত করে আবার নাটোরে NS কলেজে অ্যাডমিশন দিলাম। অ্যাডমিশন দেওয়ার পরে ভাই আমার চান্স হলো। আমার চয়েস দিল হচ্ছে ইকোনমিক্স, দর্শন একটা, অর্থনীতি একটা, বাংলা, ইংলিশ। তা আমার চিন্তা ভাবনা ছিল যে আমি অর্থনীতি পড়বো। আমার অর্থনীতি স্যার আমাকে উৎসাহ দিল। আমার বাবার কথা, তুমি ইংলিশ পড়ো। আমি যাবো, ইংলিশ হচ্ছে ফরেন ল্যাঙ্গুয়েজ। আমি কখনো করিনি, কিন্তু আমি নিজের থেকে যতটুকু করছি করে আসছি। বাট আমি ইংলিশটা পড়বো না, আমি আব্বু অর্থনীতিটা পড়ি, না হলে বাংলা পড়ি। না, বাংলার প্রফেসরদের ভাত হয় না, ইংলিশ পড়লে পড়ো, না হলে পড়ো না। পরে কি করব, তখন বলতেছে, তা আমি বলছি ঠিক আছে, আমি ইংলিশে পড়বো। তো নাটোর গুড়ের আড়তের সাথে আমার মামার বাসা, আম্মুর হচ্ছে মামাতো ভাইয়ের বাসা। মামানি তখন বলল, ও আমার বাসায় থাকবে, 2-3টা টিউশনি করবে, আর মাসে আপনি 1,000 টাকা দিতে পারবেন না ভাই, তাহলে মেয়েটা এখানে পড়ুক, চাল ডাল তো লাগছে না। আমার বাবার কথা 1,000 টাকাও দেব না। তখন বিশ্বাস করবেন না ভাইয়া, যে স্বপ্ন ভাঙলে কেমন লাগে সেদিন আমি দেখছি। প্রচণ্ড কান্না, আমাকে ভর্তি করালো না। তখন আমি ডিগ্রি পড়লাম। ডিগ্রি পড়তে ভাইয়া, ডিগ্রি ফার্স্ট ইয়ার পরীক্ষার পরে আমার বড় দুলা ভাইয়ের সাথে একটা লোক বিজনেস করতেন, দাড়ি, 32 এজ, কালো মোটা, বিজনেস করতেন, আলুর প্রজেক্ট করতেন, যেটা আমাদের থানার পাশে। এই লোকটার সাথে তখন আমাদের পরিচয় হলো, আমাদের বাসায় আসলো। এসে উনি আজান দেয়, নামাজ পড়ে, কোরআন পড়ে, এবং আমি তো দেখতেছেন যে বরখা টরকা পড়ি, আমি কারোর সাথে, আর আমার ফোন নাম্বার তো কারো কাছে না, শুধু আমার পরিবারের লোকজনের কাছে আর আমার স্যারদের কাছে ছিল। আমার আব্বু প্রত্যেকটা ক্লাসে আমাকে ফোন দিত যে আমি ক্লাসে আছি কি না। আমি ফোন না ধরলে স্যারকে ফোন দিত যে পাগলি কি ক্লাসে আছে। কলেজে প্রত্যেকটা স্যার আমাকে পাগলি ডাকতো, মানে খুব দুষ্টু। সাইকেল নিয়ে চলে যেতাম কলেজের মধ্যে, স্যারের সাইকেল নিয়ে চলে গেছি, স্যারের মোটর সাইকেল নিয়ে চলে গেছি, এরকম। আর আব্বু একটা কাজ করতো, 2টা রেস্টুরেন্ট ঠিক করে দিয়েছিল। একটা হচ্ছে আমি একটা কোচিং করতাম ওইখানে খাওয়ার জন্য, আর একটা হচ্ছে ওইখানে যদি খাওয়া দাওয়া না করতে পারি তাহলে যেন এসে কলেজের গেটে একটা হিন্দু মামা ছিল, ওখানে। তো বান্ধবীদের না খাইতাম, এসে বলতাম আব্বু এত টাকা বিল হয়েছে। তো আব্বু আমাকে 10 টাকা দিলে আম্মু শুধু ঝগড়া করতো, তুমি ওকে টাকা দাও কেন। মানে আম্মা সবসময় কেমন যেন, আমি সবসময় বলতাম আম্মা তুমি কি আমার নিজের মা, আর মারতো। তো এইভাবে যখন চলতে তখন আমি পাশ করলাম, তখন আমি ভর্তি হলাম। তখন আমার বড় দুলা ভাই বলল যে ভাই ওর নাম্বার তো, আমার নাম্বারটা চাইলো ওই লোকটা, বড় দুলা ভাইয়ের যে ফ্রেন্ড, যে বিজনেস করে। তো বলছে ভাই ওর নাম্বারটা তো কাউকে দেওয়া হয় না, আমি নিজেও জানি না ওর নাম্বার, আব্বু কিন্তু ওকে মারবে, নাম্বার দেওয়া যাবে না। যাই হোক দুলা ভাই বলতেছে আরে লোকটা তো নামাজি, নাম্বারটা দাও। উনি তো আর ফোন দিত, কেমন আছেন আপু, এসে উনি আমার বিয়ে লাগালো, বিয়ে ভেঙে গেল, এই যে দাঁতটা উঁচু, তাই বিয়ে ভেঙে গেল। যাই হোক লোকটা চলে গেল, ওই লোকটা ফোন টোন দিত। হঠাৎ একদিন লোকটা আমাকে বলতেছে আপনার দুলাভাই তো অসুস্থ, আপনাকে যেতে বলছে, কলেজের গেটে এসে বলছে। তা আমি বলছি যে দুলাভাই তো ফোন নাই। তাই আমি বলছি তাহলে দুলাভাই অসুস্থ আমি কীভাবে জানবো, আমি যাবো না, আমি বাসায় যেতে হবে। বলছে চলেন। যাই দেখি ভাইয়া উনি পুরা লোকজন নিয়ে মানে আমাকে বিয়ে করবে। এই ব্যবসায়ী লোকটা, আলুর ব্যবসায়ী লোকটা, সে কিন্তু বিবাহিত, 2 বাচ্চার বাবা। আচ্ছা।
তখন আমাকে ওখানে ভাইয়া বলতে গেলে অস্ত্রের মুখে ধরে আমাকে ওনারাই বিয়ে করানোর পরে আমি তো চলে আসলাম বাসায় পালায়া। এই ঘটনার উপর কেন্দ্র করে নিয়ে আমার পুরা গ্রামের লোক, এটা গেল তো এই সাইডে, উনি বিয়ে করলে আমি চুপ করে এসে বাসায় থেকে গেলাম, বললাম না কাকু ভয়ে। সাইন টাইন কিন্তু ওনারাই করলো, 1 লক্ষ টাকা মহারণা মানলো। এর মধ্যে বাসাতে হয়েছে কি, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আপনি চিনবেন যেহেতু বগুড়াতে আছে, তো বরেন্দ্রর কিছু টাকা আমার অ্যাকাউন্টে জমা হয়েছিল, প্রায় 3.25 লক্ষ টাকা। এটা কি করলো, আমার গ্রামের একটা ছেলে আছে, উনি তখন এই টাকাটা বিভিন্ন ব্যাংকে যায়া আমার চেক জালিয়াতি করে ওরা টাকাগুলো উঠাইছে। ওদের মধ্যেই ভাগাভাগি নিয়ে গ্যাঞ্জাম বাঁধছে। বাঁধার পরে এটা আব্বুকে বললো, আমি কিন্তু বিয়ে পর্যন্ত স্টপ রাখছি। ভাগাভাগি নিয়ে যখন গ্যাঞ্জাম বাঁধলো তখন আব্বুকে একজন ইনফর্ম করলো যে চাচা, সুইটির নামে যে টাকা আছে ওই যে এনজিওতে, এই টাকাটা কিন্তু চুরি করে ওরা তুলে ফেলেছে। কি বলো? আব্বু তখন খোঁজ নিয়ে দেখে, হ্যাঁ কয়েকটা থানার মধ্যে ব্যাংকে যাওয়া ভাঙ্গাইছে টাকাগুলো। তখন আব্বু বললো, কি ব্যাপার, তোরা টাকাগুলো এভাবে তুলছিস? তখন ওরা করলো কি, 52টা শেয়ারদার এই প্রজেক্টে, তার মধ্যে আমার বাবা একজন, এই 52 জনের মধ্যে মনে করেন 4 জনে টাকা তুলছে, আর বাকি যারা আছে এই টোটাল লোকগুলোর মধ্যে আমার বাবা। এখন সবাইকে তারা বোঝালো যে টাকাটা সুইটির বাপ তুলেছে, তুলে ওরা আত্মসাৎ করেছে। তখন আমাদেরকে একঘরিয়া করলো আবারও, এবং একটা রিজন নিল যে সুইটি পালায় যায় বিয়ে করছে। দেওয়ার পরে আমার বাবার ওই রে মার আমাকে, তুই বিয়ে করেছিস, এই করেছিস, সেই করেছিস, এতগুলো টাকা ওরা তুলেছে, তুই কখনো অ্যাকাউন্ট চেক করিস নাই। না, কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে। আপনি অত্যন্ত সাহসী, সেটা ছোটোবেলা থেকে আমরা গল্প শুনে বুঝতে পারছি। এরকম একটা বিয়ে আপনাকে করলো তারা, আপনি পরবর্তীতে কোনো স্টেপ কেন নেননি ওই সময়ের মধ্যে? আমি স্টেপটা নেওয়ার সুযোগ পাইনি তো, কারণ আমি বাসায় আসার পর তো আমার মারপিট শুরু হয়ে গেল। এই যে একঘরে করে দিল, এদিকে টাকার এদিকে দৌড়াবো না ওই ব্যক্তির প্রতি আমরা স্টেপ নেব। আমাকে তো বিশ্বাসই করলো না, আমাকে তো বাসা থেকে বের করে দিল রাত 12টার সময়। আমি চলে এলাম মার খেয়ে। এটা হচ্ছে 2009 সালের ডিসেম্বর মাসের 17 তারিখে। তখন আমার পাশের বাড়ির এক ভাইয়া বলল, যেটাই হোক, সত্য মিথ্যা জানি না, নিজের জীবনটা নষ্ট করিস না, পড়াশোনাটা করিস। আমার মা আমাকে বাধা দিল, কিন্তু আমার ভাই, 2 ভাইকে আমি পিটাই কপালটা ফাটাইছিলাম দুজনারই, ইট দিয়ে বাড়ি দেয়া। মানে বাবা আমাকে এত বেশি ভালোবাসে, বাবা এই পরিমাণ মারলো, এবং গলাতে যখন গামছা দিল আমার এই জায়গাতে দাগটা অন্তত 6 মাস মেলাইছিল না, এবং জিভ আমার বের হয়ে আসছিল। বড় ভাই কোনো রকমে আমাকে বাঁচায় দিল। পরে 6টা 3 পিস, একটা সাইড ব্যাগ, ঠিক এতটুকু একটা ছোট সাইড ব্যাগ, আর 14টা বই নিয়ে আমি বাসা থেকে বের হয়ে চলে গেলাম। কোথায় গেলাম? খালার বাসায়, মেজো খালার বাসায়। 23 দিন থাকলাম। আমার খালু একটা মেয়ের সাথে অকারেন্স করার ফলে আমার খালাতো ভাই ধরছে, যার ফলে রাগ আছে, আমার সাথে আর কথা বললো না। 23 দিন থাকলাম, 23টা কথা বললো না। আমার খালাতো বোন, যাকে আমি কোলে পিঠে করে মানুষ করলাম, সে আমাকে বলে কি, এত ভালো হলে বাবার বাড়ির জায়গা হয় না? আর আমার খালাতো ভাই, যে কোনোদিন আমার চোখের উপর চোখ তুলে একটা কথা বলেনি, সে আবার বলতেছে যে যত সব জঙ্গল এসে আমাদের বাসায় জমে। 23 দিন আমার লাইফে ভাই, এই পর্যন্ত আমি 23 দিনের মধ্যে 22 দিন প্রাইভেট পড়ছিলাম। এক বড় ভাইয়ের কাছে, আমার ভাবির বাবার বাসার সাথে বাসা, খালার বাসা থেকে। কিন্তু সবাই বলে, কি রে তোর বাসা এখানে, তুই এখানে প্রাইভেট পড়তে আসিস, তুই উল্টা মুখে আসিস কেন? আমি বলছি, আরে বাসায় একটু ঝামেলা, আমি ওখান থেকে আসি, বলি না কাউরে। এদিকে কলেজ, স্কুল, বন্ধু বান্ধব সবাই আমাকে সিসি। আমি বাসায় ঢুকলে আমার বাবা থুথু ফেলে, আমার মেজো ভাই থুথু ফেলে। তো ওই লোকটার কি হলো, যাকে বিয়ে করলেন? লোকটাকে নারী ও শিশু নির্যাতনের কেস দেওয়া হলো ওই সময়। হ্যাঁ, লোকটা 2 বছরের কারাদণ্ড হলো। পরে যাই হোক আপিল করে বের হয়ে আসছে। তারপরে আমি 23 দিন ওখানে পড়ার পরে চলে আসলাম ওই ভাইয়াকে টাকা টুকি দিয়ে। আমাকে তো তখন উনি বললো, মানে সবাই আমাকে দেখে সিসি পুরো এলাকায়, কারণ আমার বাবাকে এক নামে সবাই চেনে, সাথে আমাকেও চেনে, যে মেয়েটা সাইকেল চালায়, মেয়েটা তো ভালো, মেয়েটা পড়াশোনা ভালো। সবাই আমার 5 ফিট 4 ইঞ্চি হাইট, ওজন 48-50, যে দেখে সেই মনে করেন সেই রকম প্রস্তাব করে বা কথাবার্তা, এবং বাজে বাজে কমান্ড আসে। তো যাই হোক, এগুলো আমি ডাজেন্ট ম্যাটার, কখনো মাথার মধ্যে নিতাম না। আমি তখন 23 দিন থাকার পরে, এর মধ্যে আব্বু ফোন দিল না, ভাইয়া ফোন দিল না, মা ফোন দিল না।
আমার খালা আমাকে জড়া জড়া কান্না করে বলে, মা তোর বাবা তো আমাকে এখানে বিষ খাওয়ার জন্য বিয়ে দিয়েছে, তোকেও তো আমি রাখতে পারতেছি না, তুই চলে যা গার্মেন্টসে। পরে আমি 500 টাকা এক জায়গা থেকে ধার নিলাম, নিয়ে আমি 250 টাকা দিয়ে টিকিট করলাম, করে আমি ঢাকায় আসলাম। আমার এক বান্ধবী ছিল যে গার্মেন্টসে চাকরি করতো, ওরে আমি ফোন দিয়ে বললাম যে আমি কি এইরকমই জীবনযাপন করব না আত্মহত্যা করব। তখন ও আমাকে বলল, আমি বেঁচে আছি, তুই চলে আয়। আমি গাজীপুরে চলে আসলাম, ফোনে ইনস্ট্রাকশন দিল। আমি প্রথমে সে নামলাম আপনার চৌরাস্তা চন্দ্রাতে, তারপরে চৌরাস্তা, তারপরে হুতাপাড়া, তারপরে সেই নুহাসপল্লির কাছে। আমি ওখানে যা 5 দিন থাকলাম। একটা বেডটাতে খুব সুন্দরভাবে 2 জন শোয়া যাবে, সেটা 5 জন, 4টা গার্মেন্টসের মেয়ে, একটা লেফ, একজন শুলে মানে যদি টান দেয় তাহলে ওর গায়ে কিছু থাকে না, আর ওই মাথা থেকে যদি এই মাথা ঘোরে তাহলে ওর গায়ে কিছু থাকে না। তার মানে আপনি সত্যি সত্যি গার্মেন্টসে আসলেন? আমি গার্মেন্টসে এলাম। এসে 5 দিন ওদের সাথে থাকার পরে আমার বান্ধবীর হাজব্যান্ড ছিল হিন্দু, কারণ ও বললো যে দুষ্টামি করে আসছে ও। এর মধ্যে কিন্তু আমাকে কেউ কল দেয়নি। যখন আমি চৌরাস্তা থেকে ময়মনসিংহ রোডের হুতাপাড়া যাওয়ার আগে ওই জায়গাতে যাওয়ার পরে আমার মা বড় ভাই আমাকে ফোন দিয়ে বলে, তুই কই? আমি তো ঢাকা। যে ঢাকা চলে গেছিস মানে? আমি যে না, আমার তো কোনো প্রয়োজন আপনার নাই। রাত 12টার সময় যখন বের করে দিয়েছিলেন মেরে, তখন আপনারা কই ছিলেন? আমার খোঁজটা আর করেন না। তখন ফোন দিয়েছে আমার বান্ধবীকে, তো বলছো আমার কাছে আছে। তো ওর কাছে থাকার কথা মানে আমার বাবা মা পানির হাতে মানে নিশ্চিন্তে থাকে। তো চলে গেলাম, তো ওর হাজব্যান্ড বলতেছে, ধর ও আসছে 2 দিন রাগ করে বাসা থেকে, চাকরি টাকরি করবে না, থাকবে, চলে যাবে। তো একটা ছেলে মানুষের সাথে তার আমি একটা কম্বল লেপের মধ্যে ঘুমাইতে পারি না আমার বান্ধবীর সঙ্গে, তো ওইখানে রাখে। সারা রাত ওরা ফোনে কথা বলে, আর 10 সিটের ঘর, প্রচণ্ড কষ্ট, ঠান্ডাতে আমার ঘুম হয় না। পরে মাঝে একটা লোকের সাথে আমার পরিচয় ছিল ফোনে, যাকে আমি আজও দেখিনি। ওনার বাসা ছিল সিলেটে। উনি তখন শুনলো যে আমি ঢাকায়, উনি আমাকে ওনার একটা ভাগনাকে দিয়ে পাঠিয়ে দিয়ে একটা লেফ, একটা সোয়েটার মানে কার্ডিগান, একটা স্যান্ডেল, একটা বালিশ উনি কিনে পাঠালেন। পরে আমার বান্ধবী বললো, কে এটা দিয়েছে? আমি যে আমার পরিচিত বড় ভাই। তখন ওরা নেগেটিভ নিলাম, যে নেগেটিভ নিস না, ও লোকটাকে আমি আজও দেখি নাই, তার ভাগনাকে দিয়ে পাঠাইছে, আমি এতটুকু বলতে পারি। 5 দিন থাকার পরে আমি কান্না করতে লাগলাম। পরে আমার বান্ধবী আমাকে বললো যে সাভারে একটা জায়গা আছে, আমি কি নাম করতে পারি ভাইয়া? জি শিওর। ওই জায়গাটার নাম হচ্ছে রাজা কংসনারায়ণের বাড়ি মনে হয়। ওই ঠিক আছে, সমস্যা নাই, আপনি যে কোনো একটা জায়গায়। হাই কম্পোজিট নিটওয়্যার, এই ফ্যাক্টরিতে আমাকে একটা মহিলা ম্যাটারনিটি লিফে গেল, তার পরিবর্তে ওইখানে আমাকে মানে ওই টাইমটার জন্য কন্ট্রাক্টে গেলাম। তো আমার একটা স্যালারি ধরলো 7,000 8,000, আর যদি শুক্রবারে যাই তাহলে 500 টাকা। আমি যদি ভুল না করে থাকি, বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে আপনি সত্যি সত্যি গার্মেন্টসে আপনি জয়েন করলেন। আমি গার্মেন্টসে গেলাম, এবং তখন হচ্ছে আপনি ডিগ্রিতে পড়ছিলেন, পড়াশোনা ব্রেক। ফার্স্ট ইয়ার কিন্তু পড়ছি, পড়াশোনাটা ব্রেক হয়ে গেল ওই কলেজে, যে কলেজে আপনি পড়তেছিলেন। না, আমি ব্রেক কিন্তু হয়নি, পড়াশোনাটা আমার ওইখানে ফার্স্ট ইয়ার আমি পরীক্ষা দিয়েছি ডিগ্রি। উনি কিন্তু অলরেডি হাজতে, আর এই যে আমার যে জালিয়াতি করলো মহিলা, ওনারা দুজনে কিন্তু হাজতে। কোন মানে যে আপনার টাকা ব্যাংক জালিয়াতি করলো, 2 জন মহিলাও মহিলা না, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই। আচ্ছা, তারপরে কিন্তু আমি ঢাকায় চলে আসলাম। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে যে আপনার অ্যাকাউন্ট থেকে যারা চেক জালিয়াতি করেছে তাদেরকেও আপনি হাজতে ভরেছেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনার সঙ্গে যে চিট করলো, যে আমাকে হচ্ছে নারী ও শিশু নির্যাতনের মামলাতে, সেও হাজতে গেল। মানে জোর করে যে বিবাহ করলো সেও তখন হাজতে, এবং ফ্যামিলি থেকে আপনাকে বের করে দেওয়া হলো। আপনি যেটা করলেন, পয়সা টয়সা কিচ্ছু নাই হাতে, জাস্ট 500 টাকা ধার করে নিলাম একজন, ধার করে নিয়ে 23 দিন হচ্ছে খালার বাসায় থাকলেন কোনো রকম। তারপরে ওখান থেকে যখন দেখলেন যে না, আপনার খালা আপনাকে রিকোয়েস্ট করছে চলে যাওয়ার জন্য, তখন আপনি সত্যি সত্যিই গার্মেন্টসে এসে চাকরি করা শুরু করলেন। এবং ওই মোমেন্টে আপনি হচ্ছে কোন কলেজের স্টুডেন্ট? আমি তাহিরপুর ডিগ্রি কলেজ। এটা কোথায়? ময়মনসিংহে না, এটা কোথায়? রাজশাহীতে। রাজশাহীতে, মানে রাজশাহী মানে আমার বাগমারার থানার মধ্যে, মানে আমি যেখানে ইন্টারমিডিয়েট করেছি সেখানে। ওকে, তারপর আমি চলে এলাম। এসে আমার বান্ধবী তখন আমাকে এখানে কন্ট্রাক্টে দিয়ে দিল। আমাকে থাকতে হলো একটা খ্রিস্টানের বাসায়। এক বড় ভাই, উনি হচ্ছে পাবনার ম্যানেজার, উনার সঙ্গে একটা রুমে আমাকে শুইতে হবে। হাউ ক্যান ইজ ইট পসিবল? আমি তো একটা মেয়ে, উনি একটা ম্যারিড পারসন, ওনার ওয়াইফ গেছে, বেবি হবে, চলে গেছে, আমি কিভাবে ওনার সঙ্গে শোবো? আমি তো এটা জানি না। অফিস টাইম শেষ করে এসে দেখে ওনার সাথে আমাকে ঘুমাইতে হবে। আমি বলছি ভাই, এটা সম্ভব না আমার।
কই সমস্যা নাই, আপনি আমার ছোটো বোনের মতো, আপনি খাটের ঘুমান, আমি নিচে ঘুমাচ্ছি। আমার চোখটা ধরছে, আমি দেখি উনি আমার পাশে লেপের মধ্যে। পরে আমি লাফ দিয়ে উঠলাম, কী ব্যাপার ভাই, আপনি এখানে কেন? বলছে যে আমার ঠান্ডা লাগছে। আমি ঠান্ডা লাগছে, তাহলে আমি নিচে যাই। কয় না। উনি অনেক চেষ্টা করলো, আমি শুধু একটা কথা বলছি, আল্লাহ মাফ করুন, ওই সময় আমার ফিজিক্যালি প্রবলেম ছিল, যেটা আপনি বুঝতে পারছেন। পরে উনি আমাকে শুধু একটা কথাই বললো যে তুমি আসলেই ভালো। তা বলছি ভাই শোনেন, আমি গার্মেন্টসে চাকরি করতে আসছি, এটা ঠিক, কিন্তু আমি এই লেভেলের মেয়ে না। আমি পরিস্থিতির শিকার হয়ে এখানে আসছি, টাকার জন্য কিন্তু আমি চাকরি করতে আসিনি। পরিবেশ পরিস্থিতির উপর ডিপেন্ড করে আমি চলে আসছি। চলে এলাম, তখন যাই হোক উনি আমাকে কিছু করলো না, অনেক চেষ্টা করছে কিন্তু পারে নাই। পরের দিন আমি বললাম ভাই আপনি আমার জন্য বাসা দেখেন। পরে হিন্দু একটা মেয়ের সঙ্গে আমার একটা রুম দেখে দিল। পরে উনি আমার সাথে মিসবিহেভ করতে শুরু করলো। ওই লোকটা অফিসে। আচ্ছা, কারণ উনি বস ছিল আপনার? হ্যাঁ, ওনারই রেফারেন্সে আমি গিয়েছি। উনি আমাকে ওখানে পরিচয় দিয়েছে যে রোজি আপা চলে গেছে, সুইটি আসছে, সুইটি আমার বিয়ান লাগে, আমি এখানে নিয়ে আসছি। তো একটা লোকের বাসা আমাকে দিল। ওনার চরিত্রটাও ভালো না। ওনার ওয়াইফটা যথেষ্ট ভদ্র মহিলা, আমি মিথ্যা কথা বলবো না। ওনার বাসায় আমি 9 দিন ছিলাম। উনি আমাকে 3 বেলা রেডিমেড খাবার পেয়েছি। ওনার একটা অ্যাবনর্মাল ছেলে ছিল, আমি সাইকেল চালানো শেখাতাম, আমার সাথে ঘুমাইতো। তো ওনার চরিত্র ভালো না। PM, APM, ম্যানেজার, অল এভরিথিং আমার পিছনে এমনভাবে লেগে গেল। আমি বোরখা পরতাম, কালো ওড়না পরতাম মাথায়, মানে মনে হচ্ছে যে আমাকে মৌমাছি চাকের মতো খেয়ে ফেলবে। তখন আমি আমার বান্ধবীকে বললাম যে আমি এখানে থাকতে পারবো না। কই আমি এখনও মরি নাই, তুই এক্ষুনি চাকরি ছাড়। এর মধ্যে কিন্তু অলরেডি আমাকে এই 9 দিনের পরে কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। তাহলে একদিন এখানে গেল, 9 দিন এখানে গেল, তাহলে 10 দিন। 5 দিন গেলাম আমি নন্দিনী নামের একটা মেয়ের কাছে, হিন্দু, যে ও গোশ খায় না, আমিও গোশ খাই না, ও ডিম ভক্ত, আমিও ডিম ভক্ত, সমান হয়ে গেল। বাজারও করলাম, আমি তো বাজারও করতে পারতাম না। আমি যা বলি ডিমের কেজি কত, তো বলে যে ডিমের তো কেজি হয় না, এটা হালিভাও হয়। তো যাই হোক এভাবে নিলাম। নেওয়ার পরে তেল সব কিনলাম, বাজার সদা করলাম। করার পরে আমি অফিসে মানে কেমন যেন একটা ভারী ভারী ভাব আমার। কিন্তু ওই গার্মেন্টসে যেই না, আমি কিন্তু আমার বান্ধবীকে বলেছিলাম আমার পায়ের স্যান্ডেলটা যেন খুলতে না হয়, তার মানে আমি যেন লেবার কোয়ালিটিতে না যাই। আমাকে যেহেতু দিল, আমি নার্সিংয়ে ছিলাম, আমার কাজ ছিল ছোট্ট একটা রুম ছিল, যেরকম একটা রুম ছিল, গ্লাস লাগানো চারিদিকে। আমি শুধু যার যেটা হতো, আমি আসলে ফ্যামিলি প্ল্যানিংয়ে কাজ করেছিলাম, হেলথের। এই ক্ষেত্রে কিছু ট্যাবলেট দেওয়া লাগতো, প্রেশার মাপা লাগতো, ওই গার্মেন্টসের তাপমাত্রাগুলো আমাকে এন্ট্রি করতে হতো, জাস্ট এই কাজগুলো ছিল আমার। পরে আমি ওকে বললাম যে এই অবস্থা ভালো না। সঙ্গে সঙ্গে আমি একটা ক্যাব ভাড়া করলাম, করে চাল 2 কেজি, মানে ডাল 2 কেজি থেকে 1 কেজি আলাদা করলাম, মানে সব আলাদা আলাদা করে নিয়ে নন্দিনী নামে অর্ধেক রেখে, অর্ধেকটা আমি নিয়ে আমি নন্দিনীকে বললাম, নন্দিনী আমার এখানে থাকা টাফ, কারণ আমি জানি যে রাতের মধ্যেই আমাকে কিডন্যাপ করবে, মানে তুলে নিয়ে যাবে, এইরকম একটা সিচুয়েশন আমাকে কয়েকজন একটু ইনফর্ম করলো। সঙ্গে সঙ্গে আমি চলে গেলাম আদাবরে আমার বান্ধবীর কাছে। আদাবরে যাওয়ার পরে তখন আমি যখন গার্মেন্টসে এখানে যখন ঢুকলাম, তখন একটা কিউসি একটা ছেলে পাবনার আমাকে পছন্দ করতে লাগলো। বলতে শুরু করলো যে মেসেজ দিত যে তোমার বডি স্ট্রাকচারটা অনেক সুন্দর, কিন্তু তোমার চেহারা যেমনই হোক যে কোনো ছেলেকে অ্যাট্রাক্ট করতে পারে। তা আমি বলছি যে এটা আমি জানি, এটা আপনাকে বলতে হবে না, আর এটা নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নেই। এই বলে আমি চলে আসলাম। ওই ছেলেটা আমাকে রিয়েল পছন্দ করতো। পরে ছেলেটা আমাকে এসে পরে আমি বললাম, আমাকে ফোন দিল, কোথায়? আমি বললাম আমি আমার বান্ধবীর বাসা চাকরি ছেড়ে চলে এসেছি। তারপর ছেলেটা আমার সাথে দেখা করলো। এই ছেলেটা কিন্তু আমাকে আরেকটা বই কিনে দিল, মানে আমার একটা বই লাগতো। তখন আমার এই বাড়িয়ালি তখন কী করলো, আমার বান্ধবী তখন অফিসে, তখন সে বললো কি তুমি তো সুইটিকে নিয়ে এসে রাখছো, সুইটি তো ভালো মেয়ে না, এই সে হাবি যাবে। তখন আমার বান্ধবী আমাকে বলতেছে যে আমি আইসার জন্য তোরে না দেখি অফিসে, বাসায়, এইরকম একটা মানে আমাকে বললো। তখন আমি সঙ্গে সঙ্গে তাও বাসা ছাড়লাম না ছেড়ে আমি থাকলাম। পরে শাকিলকে ফোন দিলাম যে ভাই তুই আমার এখন একটা ব্যবস্থা নে, আমার এখন আর থাকার কোনো জায়গা নেই। তখন বললো প্লিজ তুই একটু কর। তখন আমি ওই ছেলেটার নাম আমি নেভি, তখন আমি নেভিকে বললাম, নেভি যে কোনো মূল্যে তুমি আজকে রাতটা আমাকে কোথাও রাখতে পারবা? আমি তখন ভয় আর মাথার মধ্যে কাজ করলো না ভাইয়া, কারণ যেহেতু আমার বান্ধবী আমাকে বের করে দিল ওই বরিশালের মহিলার কথার উপর ডিপেন্ড করে। কারণ ও কিন্তু আমার একটা বই কিনে দিয়ে বলো ফার্ম গেটে, এই যে ইতে একটা তোফাজ্জল বুক হাউজে বইটা কিনে দেওয়ার পরে আমাকে বললো যে তুমি বই না বাসা। ছেলেটা খুবই ভালো, তখন আমাকে নিয়ে গেল। যে তখন আমি বললাম যে দেখো তুমি আমাকে আজকে রাতে যে কোনো মূল্যে তোমার কাছে আমার কাছে মানে একটা জায়গাতে রাখতেই হবে।
তখন সে করলো কি, যে বাসাতে সে পেইং গেস্ট হিসেবে ছিল, সে ভাবিকে বললো, ভাবি কিছু মনে না করলে আমার একটা ফ্রেন্ড আছে, ওকে একটা রাত রাখতে হবে। কোথায় সমস্যা নেই ভাই, তাহলে আপনার ভাই আপনার কাছে শোবে নি, ও আমার কাছে থাকবে। থাকলাম। আমি শাকিলকে বললাম, শাকিল 24 ঘন্টার মধ্যে আমি হোস্টেল চাই। শাকিল তখন মণিপুরি পাড়ায় বিখ্যাত একটা হোস্টেল, নাম না বলি, হোস্টেলটাতে ও আমার ছিট দিল, 4700 টাকা দাম উঠাই দিল। শেষ, শাকিলের দায়িত্ব শেষ। ওঠানোর পরে তখন আমি রাজশাহীর একটা পরিচিত আঙ্কেল ছিল, ওনাকে আমি ফোন দিলাম যে আঙ্কেল আমি তো ঢাকায়, আমার একটা জবের দরকার। তখন উনি আমাকে পাঠাইলো ফৌজদার ফ্যাশন ওয়্যার, নাহার প্লাজা, আপনার ইস্টার্ন প্লাজার অপোজিটে। আমি গেলাম ইন্টারভিউ দিতে, আমি তো কিছু চিনি না। শাকিল ওর এলাকার, শাকিলের বাসা ছিল কিশোরগঞ্জে, ওর এলাকার একটা ছেলেকে বললো তুই যা তো সুইটিকে একটা ইন্টারভিউ দিয়ে। গেলাম, ইন্টারভিউ দিয়ে আসার পর চাকরিটা হয়ে গেল। ওনারা আমাকে রিসেপশনের কথা বলে পরে আমাকে সেলস অ্যান্ড মার্কেটিংয়ে দিল। মিরপুর 10, 14 আপনার হচ্ছে ধানমন্ডি, মোহাম্মদপুর, নূরজাহান রোড, জাহাঙ্গীর রোড, আওরঙ্গজেব রোড, গুলশান, বনানী, সব জায়গাতে আমাকে মার্কেটিং করতে হতো। স্যালারি ধরলো 5,500 টাকা। সকালবেলা ঘুম থেকে করতাম, ফজরের নামাজ পড়তাম, বুয়া শুধু ভাত দিত, তরকারি রান্না করতাম, গোসল করতাম, খাইতাম, রেডি হইতাম, চলে যেতাম অফিসে। অফিস শেষ করতাম, বাসায় আসতাম, ড্রেস চেঞ্জ করতাম, কম্পিউটার কোচিংয়ে যেতাম, কোচিং শেষ করতাম, বাসায় আসতাম, পড়তাম। পরীক্ষা পাচ্ছে, সরাসরি স্যারকে বলতাম স্যার আমার পরীক্ষা পাচ্ছে। কোথায়? আমার রাজশাহীতে। তখন এখান থেকে সরাসরি অফিস শেষ করে রাত 12টার গাড়িতে হানিফের কাউন্টারে একটা বড় ভাই আছে, ওনাকে বলা ছিল ভাইয়া ফোন দিলাম, ভাইয়া একটা টিকিট লাগবে। কয়টায়? 12টায়। 12টা টিকিট করে রাখলো, সোজা চলে গেলাম কাউন্টারে গিয়ে উঠলাম। ভোর 4:30 5টায় আমাকে পুঠিয়াতে নামিয়ে দিল, আমার বাসা থেকে 20 কিলো দূরে। 5টার সময় যাওয়ার দিন দুপুরে আমার এখানে চিন্তায় হয়। ওখানে বসে থেকে 6 কাপ 7 কাপ চা, আমি যদিও চা খাই না, খেতাম ঘুমটা তাড়ানোর জন্য, টাইম কাটানোর জন্য। তারপর ওখানকার সবাই আমাকে চেনে, তারপর অটো ঠিক করে দিত, বাসায় যেতাম, বাসায় যে একটা ঘুম দিতাম গোসল দিয়ে, ঘুম থেকে উঠে পড়তে বসতাম, সারা রাত পড়তাম, সকালবেলা পরীক্ষা দিয়ে আবার ঢাকায় চলে আসতাম। এইভাবে আমি পরীক্ষা দিলাম, দেওয়ার পরে আমি হায়ার সেকেন্ড ক্লাস পেলাম 675 নাম্বার নিয়ে ডিগ্রিতে। 2010 সালে, যেহেতু তত্ত্বাবধায়ক সরকার উঠছিল, আমি সেশন জটে পড়েছিলাম, 2010 সালে আমার রেজাল্ট হলো 8-এর জায়গায় 10। পরে হোস্টেলে কিছু বড় আপু থাকার পরে এভাবে চলতে আমি স্ট্রাগল করতেছি। এরপর বাবা মা কোনোদিন পরীক্ষার হলে ঢুকছে জিজ্ঞেসও করে নাই যে তুমি কি পরীক্ষা হচ্ছে। আমি পরীক্ষার হল থেকে বেরিয়ে বলতাম আজকে আমার পরীক্ষা ছিল। পরীক্ষা কিসের পরীক্ষা দাও তুমি কেন যোগাযোগ করো আমাদের সাথে? 6 মাস বাসায় গেলাম না। এই বাইরে কাজ করতেন গার্মেন্টসে? গার্মেন্টসে না, তখন তো এখানে যে চাকরি করতাম। আচ্ছা, মানে যা কখনো করেছেন গার্মেন্টসে, কখনো যেটা পেয়েছেন? হ্যাঁ, আমি ঢাকায় স্টক এক্সচেঞ্জে কম্পিউটারে কাজ করেছি ভাইয়া, ফাইলগুলো ফুট আপ দেওয়া লাগতো, সেটা করছি। আমি যখন যেখানে চাকরি পাইছি টিউশনই করছি। মানে বাড়ি থেকেও চাচ্ছিল না আপনি বাড়িতে ফেরেন? না। ইভেন আরেকটা কথা বলতো, আমার বাসা থেকে তো কখনো আমাকে টাকা দেয়নি পড়ার জন্য, দেয়নি। পরে আমি এখন হোস্টেলে উঠলাম, এর মধ্যে 2010 সালে 11 সালের আমি একটা জব নিলাম। উনি এখন জার্মানিতে আছে, উনি আমাকে জার্মানিতে নিতে চাইছে, কিন্তু আমি যাব না, ওনারা প্রফেশনাল। যাই হোক, আমাকে নিতে চাইলো। আমি মিরপুরে একটা জিকু নন জিএমও ফুড কোম্পানিতে আমি চাকরি নিলাম অ্যাকাউন্টস অফিসার হিসেবে। এই লোকটা আমাকে আটকায় দিল, বিয়ে করবে আমাকে আটকায় দিল। 1 মাস জব না করতে উনি আমাকে আটকায় দিল, আজকে আপনাকে বিয়ে করা হবে, আপনি যাইতে পারবেন না। তাই আমি বলছি আল্লাহ, তখন আমি বুদ্ধি করলাম, আমি বলছি আল্লাহ এইভাবে বিয়ে হয়? চলে। ও আলটিমেটলি আপনার ব্যাকগ্রাউন্ডটা জানতো, নইলে তো এই সাহসটা পাওয়ার কথা না। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড মানে আপু বলে দিয়েছে, কারণ হোস্টেলে বড় আপু যাকে মানি তাকে তো অবশ্যই অনেক কিছু বলতে হয়েছে। উনি আমাকে বিয়ে করবে, তখন আমি বললাম যে ঠিক আছে, বিয়ে যখন করবেন তাহলে এইভাবে কি বিয়ে করলে হয়, চলেন আমরা যাই। তখন আমি ব্রেন খাটালাম, আমরা সবাই মিলে 2জন মিলে যাইয়া কেনাকাটা করে ভালো করে একটা কমিউনিটি সেন্টারে বিয়ে করবো। এই বলে ওনাকে আমি একটা পাম দিলাম, দিয়ে বের হলাম। হয়ে যখন আমার মিরপুর 12 থেকে ডিওসিস ওখান থেকে যখন বের হয়ে গাড়িটা সোজা চন্দ্রিমার সামনে আসলো, তখন আমি বলি শুয়োরের বাচ্চা, তুই আমাকে বিয়ে করবে? তোর বিয়ে এখন ঢুকাবো আমি। এই বলে থাপ্পড় একটা মারি আমি চলে আসছি। পুরো অফিসের চাবি কিন্তু আমার হাতে। এর মধ্যে আমি কি করছি, উনি যেহেতু বিয়ে করতে চাইছে, এর মধ্যে আমার স্যার, ফিজিক্সের স্যার এবং আমার বাবাকে আমি পাঠিয়ে দিয়েছি রংপুরে। ওনার ব্যাকগ্রাউন্ডটা খুঁজে আসেন। উনি 2 বাচ্চার বাবা, বউ আছে,
ওনার উপর মামলা হয়েছিল, উনি আর্মিতে চাকরি করতেন, ব্যাকগ্রাউন্ড সব জানে আসছে। আমি কিচ্ছু বলিনি, সব জানে চুপচাপ আছি। পরের দিন উনি ফোন দিয়েছে, ম্যাডাম কোথায়? ফোন বন্ধ করে রাখছি, হোস্টেলে আসতে অফিস থেকে ডাকছে, নামছি, বলুন। বলছে যে আমি যে দাঁড়া। তখন আমার ভাষাটা খুবই খারাপ, আমি খুব বিশ্রীভাবে বললাম। সব কটারে ফোন দিলাম, অফিস স্টাফকে, সব কটারে নিয়ে চন্দিমাতে বসলাম। আচ্ছা, এই তুই আমাকে বিয়ে করবি না? তোর ব্যাকগ্রাউন্ডটা এখন বলি সবাইকে বলার পর বলবো, এই তোর বউ স্টিল নাও এখন এখানে আছে আগারকাতে। তুই গতকালকে রাত্রে কই ছিলি? শেরে বাংলা থানাতে ছিলি, পাওনাদারেরা তোকে ধরে নিয়ে জাহাজতে পড়ছে, তোর লজ্জা করে না? যাক, চাবি টাবি দিয়ে আমার মতো আমি চলে এলাম। এখানে একটা বিষয় খেয়াল রাখার মতো, প্রিয় শ্রোতা, আপনি যেই ভদ্রমহিলার গল্প আজকে শুনছেন, এই ভদ্রমহিলা আমাদের সমাজের 8-10টা ভদ্রমহিলা বা 8-10টা মানুষের মতো নয়, 8-10টা মেয়ের মতো নয়। এখানে যে জিনিসটা ওনার ছোটবেলা থেকেই ছিল, আমরা সাধারণত যেটা দেখে থাকি আমাদের পুরুষতান্ত্রিক সমাজে, যে মেয়েরা অনেক বেশি অবদমিত এবং অনেকেই সেটা মুখ বন্ধ করে মেনে নিয়ে সংসার করে যাচ্ছেন কিংবা অন্য যে কোনো অবস্থায় মানিয়ে নিচ্ছেন। কিন্তু উনি ছোটবেলা থেকেই প্রতিবাদী ছিলেন, ছোটবেলা থেকেই নিজেকে মানুষ হিসেবে ট্রিট করেছেন, না পুরুষ না ছেলে না মেয়ে। এবং এই জায়গাটিতে উনি কখনো কারোর সাথে অন্যায়ভাবে কম্প্রোমাইজ করেননি। কম্প্রোমাইজ না করার ফলে ওনার ফ্যামিলিতে ওনাকে যে ধরনের মেন্টাল হ্যারাসমেন্ট, ফিজিক্যাল হ্যারাসমেন্টের মধ্য দিয়ে যেতে হয়েছে, ওনার সেই হ্যারাসমেন্টের কম্পারেটিভ অ্যানালাইসিস যদি আমরা বলি যে উনি যখন পরিবার থেকে বের হয়েছেন, সেটা কোনো অংশেই কম না। এবং এই কথাটা আমি সবসময় বলি আমার এই অনুষ্ঠানে। আমি এই ধরনের গল্প আজকে প্রথম প্রচার করছি না, এই ধরনের অন্য ডাইমেনশনের গল্প আরও এসছে। আমাদের দেশে একটা নারী না পরিবারে নিরাপদ না সমাজে নিরাপদ। সে যদি একটা প্রতিবাদী মুখ হয়, সে যদি নিজের অধিকারটা বুঝে নিতে চায়, বিভিন্নভাবে তাকে বাধার সম্মুখীন হতে হয়, ভয়ঙ্করভাবে বাধার সম্মুখীন হতে হয়। শেষ পর্যন্ত আসলে কি দাঁড়ায়? একটা মানুষ যদি প্রতিবাদী হয় নিজের জায়গাটিতে, লেখাপড়া শেখার অধিকারের জায়গাটিতে, নিজের জীবনটাকে সুন্দর করে সাজানোর অধিকারের জায়গাটিতে, ডিসিশন মেকিংয়ের জায়গাটিতে, আর্নিং করার জায়গাটিতে, শেষ পর্যন্ত মেয়েটার ভাগ্যে আসলে কি জোটে? 32 বছরের সুইটি আজকে এখানে আছেন। সুইটির জীবনের শেষ পর্যায়ে কোথায়, মানে শেষ পর্যায়ে বলবো না তো, 32 বছরের জীবনে আসলে উনি কোথায় দাঁড়িয়ে আছেন এত প্রতিবাদ করার পরে, সেটা দেখার বিষয়। অবশ্যই জীবনটা আমার, কম্প্রোমাইজ আমি তার সাথেই করব যাকে আমার ভালো লাগবে, কিংবা যেটা আমার মেন্টালি যায়। আমি অন্যের কাছে কম্প্রোমাইজ কেন করব? কিন্তু অনেকে জীবনে ভালো থাকার জন্য কম্প্রোমাইজ করেন। সে ধরনের গল্প আমরা এখানে অনেক প্রচার করেছি, কিন্তু শেষ পর্যন্ত আসলে ভালো থাকা যায় না। প্রতিবাদ করেও কি ভালো থাকা যায়? সেটাও একটা প্রশ্ন। তবে গল্পের অনেক বড় একটা লেসন আছে, আজকের এই গল্পের শেষের দিকে এসে আমরা সেটা বলবো। এবং আমি বারবারই যেটা আপনাদেরকে বলেছি যে আপনারা যদি আজকে সুইটির ভিডিও ফুটেজটা দেখতে চান, সুইটি কে এই সুইটি। তারপরে আমি ওখান থেকে চলে এলাম, জব ছেড়ে দিলাম। আপু এখন আমাকে বলতেছে, তুই আসলে একটা, তুই কোথাও টিকতে পারবি না। কোন আপু এটা? মানে যে আপু আপনাকে যে আপু হোস্টেলের আপু, যিনি আমাকে চাকরিটা দিয়েছিলেন, ওনার বাসা খুলনা টুটপাড়া, বর্তমানে জার্মানিতে আছেন। চলে এলাম, এমপির সঙ্গে আমার পরিচয় হলো। উনি তখন আমাকে একটা চাকরি দিল, কম্পিউটার টেলিফোন অপারেটর। জিএমপির সঙ্গে আপনার পরিচয় হলো, উনি মানে কার মাধ্যমে পরিচয় হলো? আপনার বাবার মাধ্যমে? বাবা না, চাচা এবং বাবার মাধ্যমে। আচ্ছা, ওকে। গেলাম, উনি আমাকে চাকরিটা দিল। আমি ইন্টারভিউ নিল, আমি ওনাকে বললাম, ওনার পরে যে লোকটা ছিল উনি ইন্টারভিউটা নিল, নেওয়ার পরে উনি আমাকে ইংলিশে প্রশ্ন করলো। তো আমি তো ইংলিশের তেমন কিছু জানি না, পরে আমি অনেকটাই রিকভার করেছি। পরে রাজনৈতিক ক্ষেত্রে দেখা গেল যে ইলেকশনে দাঁড়ালো, আমাদের এলাকা থেকে বহুজন টাকা তুলে তুলে খায়, কিন্তু কেউ বিদ্যুতের লাইন করে দিতে পারেনি। পরে আমি আজমপুর, এটা মানে ওয়াবদা না পল্লী বিদ্যুৎ, যাই হোক, আমি ওনার চেয়ারম্যানের সঙ্গে আমি বসুন্ধরা স্কয়ার হসপিটালে ওনার সঙ্গে, ওনার ছেলে অসুস্থ ছিল, আমি আর আমার বাবা দেখা করে ওনার সাথে 2,48,000 টাকা দিয়ে আমি 48টা মিটার কিনে নিয়ে যে আমি অত্র এলাকায় বিদ্যুতায়নটা করে দিয়েছি, আমি নিজে এবং আমার বাবা। এবং এটাতে আমাকে অ্যাপ্রুভ দিয়েছিলেন, ডিও লেটারটা দিয়েছিলেন এমপি। পরে আমি বিদ্যুতায়নও হলো, ওনার ভাই বিদ্যুতের ইয়ে থেকে দাঁড়ালো ভোটে, আমার বাবা দাঁড়ালো, আমার বাবা নমিনেশন পালো, ওনার ভাইটা পেলো না, যার ফলে চাকরিটা আমি করতে পারলাম না। আপনি বুঝতে পেরেছেন, চাকরিটা করতে পারলাম না, কারণ পানিতে বাস করে জলেতে বাস করে তো কুমড়ের সাথে ঝগড়া করা যাবে না। চাকরিটা ছেড়ে চলে এলাম। আসার পরে আমার চাকরি হলো নাহার প্লাজাতে। আমার স্যার, ম্যাডাম হচ্ছে ম্যানেজার ছিল, উনি হচ্ছে বরিশালে। উনি শুক্রবারে অফিস করতেন, শনিবারে করতেন না। আর আমি শুক্রবারে করতাম না, শনিবারে করতাম। কিন্তু শনিবারে অফিস করার পরে উনি আমাকে
ম্যাডাম যখন থাকতো উনি আমাকে আপনি বলতেন, ম্যাডাম যখন থাকতো না উনি আমাকে তুমি বলতেন, এবং আমি যখন কম্পিউটারে কাজ করি উনি পিছন থেকে এসে আমার হাতের পরে দিতেন। তখন আমি উঠে দাঁড়ায় বলছি, স্যার সরি, আপনি এভাবে আমার হাতের উপর হাত রাখতে পারেন না। পরে এভাবে তো আসে, ওই দিনটা চলে গেছে, আমি চলে আসছি। পরের দিনে আমি যাই দেখি গ্লাসের মধ্যে ওনারা দুজনে, বুঝতে পারছেন ভাইয়া, দেখছি যখন, তখন আমি উপরে এসে বসছি। বসার পরে উনি বলছে, কী ব্যাপার মেয়ে, তুমি কাজ করছো না? আমি বলছি, স্যার আমি আর কাজ করবো না, আমি চাকরিটা ছেড়ে দেবো। কেন? আমি বলছি, আপনারা নষ্টামি করতেছেন, এটা অফিস না, আমি চাকরিটা করব না। তখন আমাকে বলতেছে কি, এই মেয়ে তুমি কি বলতে চাও, চাকরি ছাড়ার একটা সিস্টেম আছে না? আমি বলছি, আপনি কোনো সিস্টেম রাখছেন? আপনার কথা ছিল আপনার আমি অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট দেখবো, আপনি আমাকে অ্যাকাউন্টস দেখান, আপনি আমাকে মার্কেটিং করান, আপনি আমাকে সেলস করান, আপনি আমাকে রিসিপশন করান, আমি কি মক্কেল পাইছেন? আমি চাকরি করবো না, চলে যাবো। কয় বেতন তুমি পাবো না। আমি যে বেতন আপনি 24 ঘন্টার মধ্যে দেবেন না 24 মিনিটের মধ্যে দেবেন, ডিসাইড করেন আপনি। আমি চলে গেলাম। এটা গেল আমার চাকরির সূত্র। আমি তখন আমার দুলা ভাই, আমার মেজো ভাইয়ের টাকা নিয়েছে একজন, সে টাকাটা দেয়নি, এটা নিয়ে সে গ্যাঞ্জাম করছে। এটা নিয়ে এলাকায় কিছু হিরোইনসি এবং কিছু নেতারা আছে, তারা নিয়ে গ্যাঞ্জাম বাঁধাইছে। মেজো ভাইকে পুলিশের মানে খুঁজছে। এর মধ্যে আম্মা ফোন দিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। 6 মাসের মধ্যে কিন্তু আমি বাসায় যাইনি। ফোন দিয়ে কান্নাকাটি করছে যে এই ঘটনা। তাই আমি বলছি যে যারা এই গ্যাঞ্জামটা বাঁধাচ্ছে তারা তো দোলা ভাইয়ের ক্লোজ। তখন আমার আবার ওই যে সুজন, একটা নাম প্রথমে বলেছিলাম আপনাকে, সুজনের শালা তো আমার নিজের যেটা তো ভাই, তো ওকে আবার মানে আব্বুর মামা তো ফুফাতো ভাইয়ের ছেলে, ওকে তখন ফোন দিয়ে বললাম যে কে রে এই ঘটনা দেখতো। তো বলছে শুনবো না, এটা তো আমরা করতে পারবো না, আমি ভাইয়ের নাম্বারটা দিচ্ছি, মানে সুজনকে। কার নাম্বার? তোর নাম্বার। তো সুজন ভাইয়ের সঙ্গে আমার দীর্ঘ 9 বছরের মতো দেখা নাই। আমাকে ফোন দিল, কিরে পাগলি কি হয়েছে? ওই যে বললাম সবাই আমাকে পাগলি রাখে, কিরে পাগলি কি হয়েছে? তাই আমি বলছি ভাই এই ঘটনা, মেজো ভাইয়ের টাকা নিয়েছে, টাকাটা দেয়নি, গ্যাঞ্জাম করেছে, দেখেন তো অমুকেরা সে এই ঘটনা ঘটাইছে। কইছে আচ্ছা ঠিক আছে, তুই কাকিকে বল, আমি সব দেখছি। পরে ফোন দিয়ে বললো যে সব ঝামেলা মিটে গেছে, টেনশন করতে নিষেধ কর। তুই কি করিস রে? তা বলছি ভাই ঢাকা থাকি। কি করিস? চাকরি করি। আয় তুই কয় টাকা স্যালারি দেয়? এই সেই বলছে, এই তুই তোর কাগজপাতি পাঠায় দিস তো, বায়োডাটা সহ। আমি আচ্ছা। এই হলো প্রথম একদিন কথা। পরে একদিন আমি অফিসে আসি, ফোন দিয়ে বলছে কিরে কোথায়? আমি অফিসে। তো আমি কোথায় ভাই আপনি? তো বলছে যে আমি এই তো টাঙ্গাইলে। তো বলছি ভাই ঢাকায় আসেন, দেখা করে যান। তো বলছে না রে বোন, যাইতে পারবো না, শেষ। তৃতীয় একদিন বলছে কে রে তুই রাজশাহীতে আসিস না? আমি বলছি হ্যাঁ যাই, ওই যে মামলা ডেট পড়লে যাই। তারপরে আমি গেলাম। তো বলছে কই থাকিস? আমি যে ওখানে যাই, সকালবেলা যা নামি কেস যায় আঙ্কেলের মেয়ের কাছে ঘুমাই, তারপরে বেলা হয় আঙ্কেলের, আমি কোর্টে যাই, কোর্টের কাজ শেষ করে আমি আবার আঙ্কেলের বাসা থেকে ব্যাগটাক নিয়ে আমি সোজা ঢাকায় চলে আসি। কেন? আরে আমি তোর দোলা ভাই এখানে থাকি, এই সেই। তাই বলছি না ভাই, আপনারা বড় লোক মানুষ আর আপনার চরিত্র ভালো না। আসলে ওনার চরিত্রটা ভালো না। তো আমি বলছি যে, তখন আমাকে বলতেছে যে কাকের মাংস কাক খায় না, তুই তো আমার নিজের রক্ত। আমি বলছি ভাই কাকও কাকের মাংস খায় যখন ক্ষুধায় পড়ে, অতএব আমি আপনাদের সামনে যাব না। যাই হোক, এই কথা বলার পরে আমার হচ্ছে ভাই, এখন বলি ডিসেম্বরের 8 তারিখে কেসের ডেট পড়লো। আমার অফিসে বলে আমি 6 তারিখে ছুটি নিলাম, যে তাহলে আমি যে একদিন মায়ের কাছে থাকতে পারবো। এর মধ্যে আমার আম্মার কিন্তু অপারেশনে হয়ে গেছে, এটা হচ্ছে পিত্তস্থলীর পাথর অপারেশন হয়েছে, তারপরও কিন্তু আমি যাইনি। পরে আমি চলে গেলাম। যাওয়ার পরে এটা কিন্তু 2011 সালের ডিসেম্বর মাসের 6 তারিখ। তখন আমি ভোর 6টার গাড়িতে রওনা দিলাম, 6টার গাড়িতে না 10টার গাড়িতে রওনা দিয়ে যাই হোক আমি রাজশাহীতে নামবো। বেলা চলে গেল, রোডে যেহেতু জ্যাম থাকে চন্দ্রা থেকে ওই সাইডে, জ্যামে আমি নেমে গেলাম। যাওয়ার পর দেখি আমার দুলা ভাই বলছে তুই আমি না ভাই আমি বিনোদপুরেই নামবো, আমি আপনার সামনে যাব না। এই পাগলি আয় তোর। আমি ছোটোবেলার থেকে আদর করতো, কারণ আমি তো খুব ছোটো থাকতে ওনার বিয়ে করছে। পরে গেলাম, বলছে একটা কফি খেয়ে যাবো নাই? তা গেলাম, যে দেখি যে উনি প্রিন্স কোট পরে একটা ব্যাগ নিয়ে এসে নেমে আমার ব্যাগ ধরেছে। যখন জিনিসটা ধরছে, কারণ আমি জানি ওনার বাজারে ব্যাগ ওনার অফিসে ওনার লোকজন টানে, কারণ ওনার নিজস্ব অফিস আছে। তো উনি যখন আমার ব্যাগটা ধরছে তখন আমার মাথার মধ্যে একটু হিংস দিচ্ছে, কারণ আমার 6 সেন্সটা কাজ করে বেশি, যে ওনার উদ্দেশ্য ভালো নাই। তখন ওনার ম্যানেজার আমি মিলে নিউ মার্কেটের আসে, নিউ মার্কেটে যাই একটা কফি খেলাম, একটা বার্গার খেলাম। খাওয়ার পর বলছি ভাই আমি চলে যাব, আঙ্কেলকে ফোন দেওয়া আছে, আমি ওনার বাসায় যে থাকবো, সকালবেলা কেচের হাজরাটা দিব, বাসায় যাব। বলছে না আমার বাসায় এখানে থাকতে তুই কেন যাবি? তা আমি বলছি আপনার বাসা কোথায়? আমি তো শুধু আপাকে চিনি আর ওনার মেয়েকে চিনি, ছেলেটাকেও দেখি নাই, ছেলেটা পড়ে হয়েছে। তো বলছে চল বাসায় যায়। উনি নিয়ে গেছে আমাকে অন্য একটা বাসায়। যেই না এরকম গেটটা পার আমি ঢুকছে, ওই মহিলা উঠে বলে কি, আমি একটা কথা বলে দিই ভাই,
এটা কিন্তু মানুষের সচেতন করার মতো। ঢাকা বলেন, রাজশাহী বলেন, বাংলাদেশের বিভিন্ন শহরে বলেন, এমন এমন লোক আছে যারা ফ্ল্যাট ভাড়া করে নিয়ে এই লোকদের দিয়ে দেহ ব্যবসা করায়। তো আমাকে রুমে নেওয়ার পরে আমি যখন বাসার মধ্যে ঢুকছি তখন বলছে, ভাইয়া অনেকদিন পর ভাবিক নিয়ে আসলেন। আমি তো পুরো থক হয়ে গেলাম, কি ব্যাপার? আমি তো ওনার ভাবি না, আমি ওনার শালি, নট অনলি শালি, আমি ওনার ছোট বোন, কিন্তু আমাকে ভাবি বললো কেন? তখন আমি ডাইরেক্ট রুমের মধ্যে, দুলা ভাই এটা কি বলতেছে? তখন বলছে চুপ থাক। আমি ড্রেস চেঞ্জ করলাম, করার পরে খাইতে দিল। তা আমি বলছি, ভাই আমি এখানে থাকবো না, আমাকে তাড়াতাড়ি আপনার বাসায় নিয়ে চলেন, আর নয়তো আপনি আমাকে গাড়ি সিএনজি ঠিক করে দেন, আমি বাসায় চলে যাব। কারণ রাজশাহী শহর থেকে আমার বাসা 47-50 কিলো। তা না, ওকে বলতেছে কি, তোর মতো তুই চুপ করে থাক, চেলাচেলি করিস না, তোরও সম্মান যাবে, তোর বাবাকেও সবাই চেনে, আমাকেও সবাই চেনে। সারা রাত আমাকে ধস্তাধস্তি করলো ভাইয়া, কোনো মতেই না। তবে আমি উঠছি সকালে, সারা রাত জার্নি করেছি, এই সেই। অবশ্যই টায়ার্ড হওয়াটা স্বাভাবিক, সারাটা রাত কেটে গেছে, ফজরের নামাজও হয়ে গেছে। উনি আমাকে জোর করে, যাই হোক বুঝতে পারলেন, ইট ওয়াজ রেপ। হ্যাঁ আমাকে রেপ করলো। পরে আমি এখন ওনাকে বললাম যে, দুলা ভাই আপনি কাজটা কিন্তু ঠিক করলেন না। তারপর আমি ওনাকে জোরহাত করে বললাম, আপনি আমার বড় দুলা ভাই, আপনাকে আমি সম্মান করি। এই ঘটনা আল্লাহ, আমি আর আপনি ছাড়া কেউ জানে না। আজকে এখানে ক্লোজ করেন। আমি একটা ধর্মভীরু মেয়ে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন পড়ি, আমি তাহাজ্জুদ পড়ি। এখানে ক্লোজ করেন। জীবনে শেষ দিন পর্যন্ত আপনার আর আমার মধ্যে থাকবে, আল্লাহ হয়তো ক্ষমা করবে, মাপ চেয়ে নেব। আর কোনো দিন এই ঘটনাটা ঘটায়েন না, আমার মতো আমি চলে যাই। সে আমাকে আটকায় দিল। এত পরিমাণ ব্লিডিং হলো, তার ম্যানেজারকে ফোন দিল, ওষুধ নিয়ে আসলো, আমাকে খাওয়াইলো, সেদিনও রাখলো। সেম 8 তারিখে আমি কেসের হাজরা দিলাম। উনি আগে সিএনজি ব্যাগ ট্যাগ নিয়ে যে সিএনজি রেডি করে রাখছে আমার সাইড ব্যাগের মধ্যে। 8,000 টাকার একটা বান্ডিল দিল। আমি বলছি, আপনি কি আমাকে দেহ ব্যবসা শুরু করাইলেন? ভালোবাসা কি জিনিস, মানুষকে ভালোবাসতে হলে কি করতে হয়, কিভাবে কি করতে হয়, কেমন করতে হয়, এটা আমি জানি না। তবে আপনি যেটা করলেন এটা ঠিক করলেন না। আমি কিয়ামত পর্যন্ত আপনাকে ঠেকায় রাখলাম। তবে জীবনে কোনো দিন আর আমি ওই যে ফোন অফ করলাম, বাসায় এলাম, ফোন অফ, ঘুমাইলাম। আমার ফোনে মিস কল অ্যালার্ট করা ছিল 100, 150, 200 কল। ফোন খোলার সাথে সাথে, তুমি যদি ফোন আর একটা বার বন্ধ করো, আমি তোমার বাসায় এসে হাজির হব। আমার বোনের ঘর, কি করব, ফোন খোলা রাখলাম। 8 তারিখ, 9 তারিখে মাইক বললাম, মা আমি ঢাকায় যাব। কই তুমি আইলা কালকে, আজকে যাবা? হ্যাঁ আমি চলে যাব। বাসায় যে আমি থাকি না, ওই যে বাবা দেখতে পারে না, ভাই দেখতে পারে না, গেলে বাবা মারে, আবারও মার খাই, কথা বললে উত্তর দিলে মারে। কত ঈদ, কত দিন গেছে, জীবনে কোনো দিন একটা নতুন জামা পাইনি আমি। যাই হোক, এগুলো কষ্ট আর মনে করি না। তখন চলে আসলাম। আমাকে বললো, তোর জন্য টিকিট কেটে রাখছি, তোমার জন্য টিকিট কেটে রাখছি, তুমি নাটোর রাজশাহীতে এসে ট্রেনে চলে যাবে। আমি চিনি না, আমি পুঠিয়া যাবো, বাসের টিকিট করে, নাহলে নাটোরে যাবো, বাসের টিকিট করে চলে যাবো। তুই যদি এই কাজ করিস তাহলে এখনই আমি ট্রেনের নিচে মাথা দেবো। ওর বাসার সামনে রেল লাইন। এখন ওর সাথে যে ছেলেটা থাকে, ছেলেটা তখন আমার ফোন দিয়ে বলছে, আপু প্লিজ এই লোকটার মাথার ইয়ে নাই, আপনি তাড়াতাড়ি আসেন। হ্যাঁ দিব্যি দেখি এই ঘটনা। তারপরে ভাইয়া ঘুমের বড়ি খায়া পড়ে আসে। পরে গেলাম, উনি আবার নিয়ে গেল ওই ছেলেটার বাসায়। বলছে তোর টিকিট, আমাকে বললো কি তোর টিকিট তো 2টার সময়। আমি 1টার সময় চলে আসছি। বলছে তোর টিকিট তো 2টার সময় না, 4টার সময়। চল এখন যে ওই মাসুম বলে একটা ছেলে আছে, ওর বাসাতে যে ব্যাগ ট্যাগ রেখে রেস্ট নে, তারপরে আবার। বুঝতে পারছেন ভাইয়া? পরে আমি বলছি, দুলা ভাই আপনি যেটা করতেছেন এটা ঠিক করতেছেন না, আমি একটা মানুষ। পরে ভাই আমি ওখান থেকে চলে এলাম ঢাকায়। 3টা ফোন ছিল আমার কাছে, ভাই একবার চুরমার করে দিয়েছে। চলে এলাম, নোকিয়া একটা ফোন ছিল। ওই ফোনটা জোড়া দিয়ে একটা নাম্বার সে পাইছে, সেটা হচ্ছে দিদি হোস্টেল। দিদি হোস্টেল মানে বুঝতে পারছে আমার হোস্টেলের দিদি। আমি ওনাকে, আমি আসিয়া তো শুয়ে আছি, ঘুমাচ্ছি। দিদি ফোন ধরলো, কে? হচ্ছে আমি আমার বড় ভাই বলতেছি বাসা থেকে, ওনাকে ফোন দেন। তখন দিদি এসে বলতেছে, সুইটি, উনি আমার কিউট ডাকতো, কিউট দেখ তোর ফোন আসছে। কে দিদি? তোর বাসা থেকে। আমি না দিদি ইম্পসিবল, আমার বাসার কেউ নাম্বার জানে না, আপনার ফোন দিবে কেউ না, ওটা ভুয়া, আপনি চলে যান। চলে গেছে। আবার ধরে বলছে, তুমি এখন এই মুহূর্তে ফোন না কিনলে আমি কিন্তু একের তোমার বাসায় যাব, আমি সম্পূর্ণ তছনছ করে হলাই দেব। তোমার বাবাকে আমি রোডে ফেলে দেব, তোমার ভাইকে আমি মার্ডার কেসের আসামি বানাবো, আর তোমার নামে
এই যে যেগুলো করছি সব ভিডিও করছি আমি নেটে ছেড়ে দেব। কি করতে পারেন আপনি তখন 10,000 টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কারওয়ান বাজার শাখায় পাঠাইলো। আমি নিয়ে ফোন তুললাম, ফোন তোলার পরে এই ফোন একদিন আমি ফোন বন্ধ, আমি যে না আপনারা আমাকে কখনো ফোন দিবেন না, কোনো যোগাযোগ করেন, ফোন বন্ধ রাখছি। সে মরফিন তো ইঞ্জেকশন আপনাকে যেগুলো ব্ল্যাকমেইল করছে আপনি চাইলে তো ফোনে রেকর্ড করতে পারতেন। রেকর্ড করে লাভ নাই তো ভাইয়া, কারণ ওদের তো দাপট। আমি বলি ওর বড় ভাই একটা মেয়ের সাথে সম্পর্ক করে বাচ্চা হয়েছে, সে বাচ্চা ডিএনএ টেস্ট করার পরে তার বাচ্চা, তারপরও তারা সম্পূর্ণ প্রমাণ লোপাট করে দুনিয়ার বুকে তারা বাহাদুরি করতেছে। এদের কাছে পারবেন না। তারপরে আমি ফোন তো তখন আমি রেকর্ড সিস্টেম আমি তো জানি না ভাই, আমি তো ফোনে ইউজ করতে পারি না। এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য পয়েন্ট। তারপরে আমি ভাইয়া চাকরিটা, আমি তখন আমাকে আর চাকরি করতে দেবে না, চাকরিটা ছেড়ে দিল। পরে ভাই নকল কাগজপাতি বানায় নিয়ে এসে হোস্টেলে দেখায় আমাকে হোস্টেল থেকে বার করলো, সে আমার বউ। তখন আমি ইডেন কলেজে অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছি। ইডেনে মানে অনলাইনে ফর্ম পূরণ করে দিলাম। ইডেনে কিসের অ্যাডমিশন নিয়েছেন? মাস্টার্সে। আমি প্রথম চয়েস দিলাম বাংলা কলেজ, দ্বিতীয় দিলাম তিতুমির। আমি জানতাম না যে ঢাকা কলেজ ছেলেদের, আমি ঢাকা কলেজে দিয়েছি। বলছে ঢাকা কলেজ না, হবে না, ইডেন কলেজ হবে। ইডেন কলেজে দিল। পরে আমার চান্স হয়ে গেল ইডেন কলেজে জিওগ্রাফিতে। এরপরে ভাইয়া আমার লাইফের মোড়টা ঘুরে গেল। একটা মেয়ে, আমি সংক্ষিপ্ত নামটা বলি, রমা। ও এখন একটা কলেজের লেকচারার। এর সাথে কিন্তু আমি এলএলবিতে ভর্তি হয়েছি। আমি 2 শিফটে, একটা হচ্ছে এখানে হচ্ছে বেলা 1:15 থেকে 3:30 পর্যন্ত ক্লাস ইডেনে, আর ওইখানে হচ্ছে লতে আবার হচ্ছে বিকেল 5:30 থেকে রাত 8:30 ক্লাস এলএলবিতে। হ্যাঁ, লর আর এই আপনি ইংলিশে দুটো পড়ছেন, আপনি খরচপাতি পেতেন কোথায়? এটাই তো বলছি আপনাকে। আচ্ছা, ওই যে এখানে একটা প্রশ্ন আছে। ও বললো খরচ, মানে ও তো টোটালি এখন আমাকে বউ বানাইলো, মানে কাগজপাতি এও নকল বানাইলো। এতে ফ্যামিলিতে সমস্যা হচ্ছে না, কারণ ওর তো বউ ছিল, বাচ্চা ছিল। ওরা তো কেউ জানেই না, আমি তো আমার ফ্যামিলিকে জানি না। আজকে 9 বছর যাবত এই জিনিসটা আমার কলেজের মধ্যে পৌঁছে যাচ্ছে, শুধু আমি ছাড়া কেউ জানে না তো। ফর দ্য ফার্স্ট টাইম আপনি রেডিওতে এটা কনফেস করছেন? হ্যাঁ, আমি বলছি। পরে আমার বান্ধবী, তখন আমি বললাম, মানে ক্লাস মিস করছে, আমার বান্ধবী বলছে কি ব্যাপার তুমি ক্লাসে আসো না কেন? তো আমার রোল হচ্ছে 1, ওর হচ্ছে 2। তো ফর্মটাতে ছবি একটা বাঁকা হয়েছে, তো আমাকে ম্যাডাম বলতেছে তোমার ছবিটা একটু বাঁকা হয়েছে, ঠিক করো। তা আমি ছবিটা ঠিক করতে যাই, আমি মেয়েটা ছবি মানে রমা যায় ছবিটা ফর্মটা জমা দিয়েছে ওরটা, তাহলে ওর হয়ে গেল 1 রোল, আমার হয়ে গেল 2। তো এই হিসেবে ও তখন বললো যে তুমি কিছু, তখন ওই যে দিদি যার নাম্বারে ফোন দিয়েছিল, ও দিদি ওর খুব শখ, উনি আবার রবীন্দ্র ভারতীতে ইংলিশ অনার্স করছে, এখন হাবিবুল্লাহ বাহারে আছে। উনি বলতেছে কেউ তোমার কলেজ আমাকে একটু নিয়ে যাবা, আমার খুব শখ ইডেন কলেজে যাবো। আমি যে ঠিক আছে দিদি যাবে। ইডেনে আপনি কিসে ভর্তি হলেন? আমি ইডেনে ভর্তি হলাম জিওগ্রাফিতে। মাস্টার্স? মাস্টার্সে। হ্যাঁ, আমি তো ডিগ্রি ওই যে বললাম চাকরি করতাম, ওখানে যে পরীক্ষা দিয়ে পাশ করে আসলাম। পরে এখানে যাই আমি, ইডেনে দিদি গেল, তখন ও আমাকে বলতেছে, রমা তখন আমাকে বলতেছে তোমার আর আমার রোল তো পাশাপাশি, আমি তো আসতে পারবো না, আমি বিবাহিত, আমার হাজব্যান্ড আছে, আমার বাচ্চা আছে, আমার হাজব্যান্ড চাকরি করে এবং সে অসুস্থ, তা আমি তো রেগুলার আসতে পারবো না, আমি পাবনাতে থাকি, তুমি যদি ফোন নাম্বারটা দিতা আমি তোমার থেকে সব খোঁজখবর নিতাম। তখন আমি বলছি যে না, আমি নাম্বার দিব না। তখন দিদি বলছে দাও, মেয়েটা ভালো আছে, দিয়ে দিলাম। তখন আমি ক্লাস মিস করছি, ও বলছে তুমি ক্লাস মিস করো। বলছি দেখো আমি তো চাকরি করি, তো ভাই ভূগোলে কিন্তু পড়ার চাইতে প্র্যাকটিক্যালটা বেশি। তো আমি ওকে বললাম যে আমি তো ক্লাস করতে পারি না, কারণ আমি ক্লাস করলে চাকরি হয় না, চাকরি না করলে বলছে তুমি টাকা আমি বাসা থেকে কোনো টাকা নিই না, একে তো নিই না, দ্বিতীয়ত দেওয়ার মতো অ্যাবিলিটিও নেই। পরে আমাকে বললো যে তুমি কিছু মনে না করলে তোমার পড়ার খরচটা যদি আমি দিই। তাই আমি বলছি তোমার কাছে কেন আমি ছোট হব? বলছে আমি তো ছেলে না যে আমার কোনো ডিমান্ড থাকবে। আপনি বিশ্বাস করবেন না ভাই, 2012 সাল থেকে এখন পর্যন্ত সে আমার পায়ের স্যান্ডেল থেকে শুরু করে মাথার শ্যাম্পু, আমার চুল আপনি দেখেন নাই, চুলে রিবন্ডিং করা, চুলে কালার করা, ভুরু প্লাক করা, ফেসিয়াল করা, শুধু পার্লারে বলবে যে দিদি ও যাচ্ছে, আমি অল এভরিথিং করে 10,000 হোক, 5,000 হোক, 15,000 হোক, বিলও দিয়ে চলে আসে। কেন দেয়? আমাকে ভালোবাসে। বাট আপনাদের মানে শুধু একদিনের দেখাতে এই ধরনের সম্পর্কটা খুব রেয়ার না? কি করেছেন আপনি ওর জন্য? ওর জন্য আমি কি করেছি শুনবেন? স্যার সাজেশন দিয়েছে, সাজেশনটা যে কুরিয়ার করছি, চলে গেছে ওর বাসায়, ওর কাছে। মানে আপনি এখানে থেকে যত ধরনের সাপোর্ট মানে দরকার, যত রকমের পড়াশোনার সাপোর্ট, ইভেন ওকে মনে করেন ভোর 6টার সময় এখান থেকে যে ওকে বাসায় যে নেমে ওকে নিয়ে রাতের গাড়িতে রওনা দিয়ে ওকে সকালবেলা পরীক্ষা দিয়ে আবার নিয়ে যে ওকে আমি পাবনা রেখে ওকে, মানে আপনি এখানে আলটিমেটলি একাডেমিক্যালি ওর ফুল সাপোর্টটা দিয়েছেন, আর ও আপনাকে হচ্ছে হলো এইভাবে অর্থের সাপোর্টটা সাপোর্টটা করেছে। দিয়েছে। আপনারা যে জীবন গল্পটা শুনছেন এখানে, সেটা অভাবনীয় কিছু নয়, আমাদের মানব জীবনেই ঘটে থাকে। একটা বিষয় খেয়াল রাখবেন, আপনারা যখন এই গল্পগুলো শোনেন তখন আপনাদের কাছে মনে হয় আরে এটা কি সত্যিই ঘটেছে, কি বলে মেয়েটা, সত্য বলছে না মিথ্যা বলছে? হ্যাঁ, সেই প্রশ্নটা করার অধিকার সবারই আছে, কিন্তু নিজের জীবনে
দিকে আপনি তাকিয়ে দেখেন, আপনার জীবনে অসংখ্য এরকম গল্প আছে যেগুলো হয়তো আপনার রেডিওতে এসে বলা হবে না। কিন্তু আমি এই কথাটা এই কারণেই বলছি যে যারা বলেন তাদের দিকে আঙ্গুল না তুলে বরং আমাদের নিজেদের জায়গাটা থেকে অনেক কিছু শেখার আছে। আমি এটা মনে করি না যে একটা গল্প প্রচার হলেই মানে বাংলাদেশটা চেঞ্জ হয়ে যাবে, না। তবে নীরবে নিভৃতে অনেক বড় রেভলিউশন ঘটে যায়। আমি এখন যে ফিডব্যাকগুলো পাই, বিশেষ করে 7-8 বছর এই ধরনের রেডিও অনুষ্ঠান করার পর, আমি যেটা চিন্তাও করিনি কখনো যে আমি এই ধরনের অনুষ্ঠান করবো রেডিওতে। 7-8 বছর ধরে এই ধরনের লাইফ স্টোরি নিয়ে প্রোগ্রাম করছি। সিক্রেটস একটা প্রোগ্রাম, যেটা আমি আগের রেডিওতে JBSB নামে করতাম, এখন আমি জীবন গল্প নামে যেটা করছি, যেটা আগের রেডিওতে হ্যালো উইথ 920 নামে হতো। তো এই যে প্রোগ্রামগুলো যেগুলো সামহাও উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ আমার হাত ধরে জন্ম হয়েছে, কিন্তু মানে টু বি অনেস্ট, নীরবে নিভৃতে যে রেভলিউশনগুলো হয়, মানুষ যখন মেইল করে আমাকে যে আমার জীবনটা চেঞ্জ করে দিয়েছে এই একটা গল্প, আমার জীবনটা এটা বদলে দিয়েছে, আমার এটা হয়েছে ওটা হয়েছে, দ্যাটস রিয়েলি অসম গিফট টু মি। সো আমি মনে করি যে আজকের এই জীবন গল্পটা কাউকে হেয় করার জন্য নয়, কাউকে বড় করার জন্য নয়, কাউকে ছোট করার জন্যই নয়, এবং সেটা আমাদের ডিসক্লেইমারে সবসময় থাকে। আমরা বরং এই মানুষটিকে, যার গল্প আজকে আমরা এখানে শুনছি, সুইটি, বা যাকে আমরা ইউটিউবে দেখতে পেলাম, তাকে আমি আমার বাড়ির প্রতিবেশী মনে করে একটু গল্পটা শুনি, কিংবা আমার পরিবারের একটা বোন মনে করে গল্পটা শুনি, কিংবা আমি নিজে মনে করে গল্পটা শুনি, অনেকেই হয়তো মিলে যাবে। তাহলে দেখবেন যে ওর মধ্য দিয়ে নিজেকে, নিজের ভুলের জায়গাটা বা নিজের স্ট্রাগলের জায়গাটা, নিজেকে প্রতিস্থাপন করার জায়গাটা, এই জায়গাটাতে সঠিক সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে আপনার আগামীটা অনেক বড় একটা গাইডেন্স হয়ে আসতে পারে এই সুইটির জীবন গল্পটা। জি সুইটি, বলুন। তারপরে রমা আমাকে বলল যে একটা ছেলে তোকে এতটা ভালোবাসে। ভাইয়া শোনেন, কোন তখন ছেলে? ওই দুলাভাই। হ্যাঁ, হ্যাঁ, এত ভালোবাসে। তা আমি বলছি দেখ, এটা ভালোবাসা না, জাস্ট সেক্সুয়াল অ্যাটাচমেন্ট, নট অনলি আদার রিলেশন। এখানে একটা কথা বলে নেই, এই যে দুলাভাই যিনি, উইথ ডিউ রেসপেক্ট ইউ স্যার, আপনার পরিচয় কোনো কিছুই আমরা এখানে রিভিল করিনি, এবং এটা আমাদের অনুষ্ঠানের এথিক্স অনুযায়ী যায়ও না। আমরা সবসময় যে কথাটা বলি যে এই অনুষ্ঠানটি কাউকে ছোট করার জন্য নয়, কাউকে হেয় করার জন্যও নয়। আমাদের এই অনুষ্ঠানের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে যে একজন মানুষ এসে যখন তার জীবন গল্প বলেন, তো নিজেকে এখানে তিনি হিরো হিসেবে প্রতিস্থাপন করেন, যেটা আমাদের সিক্রেটস অনুষ্ঠানের ঠিক উল্টো ফর্ম। সেখানে সবসময় নিজেকে তিনি ভিলেন হিসেবে প্রতিস্থাপন করেন। আর এই ঘটনাগুলো সত্য না মিথ্যা সেটা প্রমাণ করার দায় এই অর্থে আমাদের নাই, কারণ আমাদের মেসেজটা আসলে অন্য জায়গাটিতে থাকে। এবং আমরা একটা আমাদের এই সীমাবদ্ধতাটা স্বীকার করেই নিয়েছি যে এই অনুষ্ঠানে তিনি যে কথাগুলো বলছেন সেটা সত্য না মিথ্যা, এটা চাইলে আপনি বিশ্বাসও করতে পারেন, চাইলে আপনি অবিশ্বাসও করতে পারেন, কারণ এগুলো আমরা ইনভেস্টিগেট করি না। আমরা সচেতনভাবেই এড়িয়ে চলার চেষ্টা করি যে যাতে করে কারো ইমেজে আঘাত না লাগে, এবং একই সাথে কাউকে খুব ফুলে ফেপে বড় করা, এইসব জিনিস যাতে না হয়। সো এখানে আসলে ওনার জীবনে যেটা ঘটেছে সেটা বিশ্বাস আপনি করবেন কি করবেন না আপনি নিজে থেকেই ভাবেন, যারা শ্রোতা হিসেবে শুনছেন। কিন্তু এখানে আমরা ধরে নিচ্ছি এটা একটা ক্যারেক্টার, লাইক দুলাভাই বা উনি যার কথাটা বলছেন, আমরা সব এখানে ছদ্ম বা পরিচয় রিভিল না করে এখানে আমরা এটাকে এক্সপোজ করছি। ওকে, বলেন। তারপরে তখন ও আমাকে বলল যে তুই তো এত বড়, তোর কোনো বয়ফ্রেন্ড নেই। রমা প্রথম পরিচয়। ওরা কিন্তু বিশাল ধনী। কিন্তু আপনি ওই জায়গাটায় বলছিলেন না বিশাল ধনী বলেই হয়তো আপনাকে ইজিলি সাপোর্টটা করেছে। না ভাইয়া, তাহলে সে নিজের স্বর্ণের গহনা বন্ধক রাখছে আমার টাকা দেওয়ার জন্য। প্রতি মাসের 1 থেকে 2 তারিখের মধ্যে আমার বিকাশ অ্যাকাউন্টে খালি বলছে চেক কর, এই একটা কথাটাই বলছে। তো সোজন এখন ঘটনা হলো, রমাটা তখন আমি ভর্তি হলাম 2011 সালের সেপ্টেম্বর মাসের জুলাই মাসের 27 তারিখে ইডেনে দুজনে ভর্তি হলাম। হওয়ার পরে ও দিদি আর আমি ওর বাবার গাড়ি নিয়ে আসলো, আমরা ওদের বাসায় গেলাম, ওর সাথে আমার পরিচয় হয়ে গেল। এভাবে যেহেতু ওর বাসায় গেলাম সব কিছু পরিচয় হলো। তারপর ও আমাকে বলতেছে তোকে একটা ছেলে ভালোবাসে এরকম। তবে আমি তো কাউকে ভালোবাসি না, বিশ্বাস করবেন না ভাইয়া, স্টিল নাও আমি কাউকে ভালোবাসি এই কথাটা আমি বলতে পারি না। পরে আমি বলতেছি যে আমি তো কাউকে ভালোবাসি না। তো বলছে তোকে এত ভালোবাসে মানে কি করতো, ইডেন কলেজে আমরা দুজন যাইতাম, তখন গেটে এসে দাঁড়া থাকতো। ধরেন ভোর 5টায় রাজশাহী থেকে ট্রেন ছাড়ে, রাত 11:20 সে ট্রেন এসে নামে 5টায়, তখন সে কমলাপুর নেমে এই ফার্ম গেটে এসে আমার হোস্টেলের সামনে ঘন্টার পর ঘন্টা, ধরেন ভোর 5টা থেকে বেলা 11টা-12টা পর্যন্ত আমি ফোন বন্ধ করে ঘুমাতাম, জায়গায় থাকে দাঁড়ায় থাকে এই সেই। আমি জীবনে কোনো দিন 1 বৈশাখ, 21 ফেব্রুয়ারি, 26 মার্চ, 16 ডিসেম্বর, 14 ফেব্রুয়ারি কোনো দিন আমি রুম থেকে বেরোই না, আমি কোনো অকেশানে যাই না। কারণ আমি সবসময় মনে করি আমি একটা মুসলিম মেয়ে, আমাকে মরতে হবে, ব্যাস। এগুলোর মধ্যে আমি কেন যাব, আমি এটা ভাবি। এবং আমার মনে হয় না যে কারোর সাথে, কারণ আমি যে দেখেছি যেগুলো ছেলে যদি কোনো দিন প্রস্তাব করছে বা সবার দেখছি শুধু শরীর এইরকম কথাবার্তা। তখন ওই আমাকে বললো, তা আমি বলছি না আমি এটা করে না, তোকে এত ভালোবাসে এই সে। ওর ভালোবাসা দেখে ভাই আপনি বিশ্বাস করবেন, আমার পায়ের স্যান্ডেল পরানো থেকে শুরু করে সেফটি পিন মারা, অল এভরিথিং, মানে যেহেতু সে আমাকে ওয়াইফ
মানে আমি তো ওয়াইফ না, সে আমাকে তখন আমি আমার ফ্রেন্ডকে বললাম দোস্ত এরকম ঘটনা, ও আবার ল পড়ে, ও বলতেছে যে তুই তো একটা রক্ষিতা হয়ে আছিস। তখন ওকে আমি বিয়ের জন্য প্রস্তাব দিলাম যে আপনি কি আমাকে বিয়ে করতে পারবেন, বা ইম্পসিবল। তখন যে ইম্পসিবল হলে চলে যান। বিয়ের জন্য যখন চাপ দিলাম তখন সে 2012 সালের 19শে মে আমাকে চন্দ্রিমা উদ্যানের সংসদ মানিক মে এভিনিউয়ের সামনে ফেলে, তখন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মধ্যে একটা রুম নেওয়া ছিল, ও তখন 2টা রুম নেওয়া ছিল। তখন সে সুন্দরভাবে ওই যে বললাম বউ পরিচয় দিয়ে হোস্টেল থেকে বের করে নিয়ে গেল। যাওয়ার পরে সে ওখান থেকে চলে গেল এবং আমাকে বলল আমি জুন মাসের 3 তারিখে এসে তোমাকে বিয়ে করব। আমি বলছি তুমি কোনোদিনই আর ফিরে আসবে না, এটা আমি জানি, ঠিক আছে যাও। আমি আর কোনো কথা বললাম না। কিন্তু ভাই আমি প্রতিনিয়ত, তখন আমি বুঝলাম যে ভালোবাসা কাকে বলে, ঘৃণা কি জিনিস আমি ওকে করতাম। কিন্তু ওর প্রতিনিয়ত আমার প্রতি কেয়ার, ভালো লাগা, ভালোবাসা, আমার প্রতি আমার মানে না চাইতে অনেক কিছু, এই যে জিনিসগুলা একটার পর একটা ভাই, আজকে কি পাঠাচ্ছে কম্বল, কালকে কি পাঠাচ্ছে ব্লেজার, পরশু কি পাঠাচ্ছে ফোন, তারপরে কি পারফিউম, প্যাকেটের পর প্যাকেট। আমি আর হোস্টেলে রাখার জায়গা নাই। পরে তো বাসা নিলাম, সে বাসাতে গেলাম, বাসায় থাকলাম, পরে তো চলে গেল ঢাকা থেকে, সে সিএনজি নিয়ে রাজশাহীতে চলে গেল। তার ভালোবাসাটা কোথায় গেল? যাক, চলে যাক। এর মধ্যে আমি কনসেপ্ট করলাম, কি করব, বাবাকেও বলতে পারবো না, মাকেও বলতে পারবো না, ভাইকেও বলতে পারবো না। মানে এই লোক দ্বারা এই ঘটনা ঘটলো। হ্যাঁ, তখন আমি হোস্টেলের ওই আপুকে বললাম, ওনাকে সাহায্য নিয়ে আমি ঢাকা মেডিকেলে যাইয়া, কারণ সে তো আমার ফোনই ধরে না, আমি অবসান করলাম, করে চলে এলাম। এদিকে হোস্টেল ছুটি, নভেম্বর মাস, এটা আগের ঘটনা। পরে মানে ছুটি হয়ে গেল, চলে গেলাম বাসায়। পরে ওই আমাকে রেখে তো চলে গেল মে মাসে। পরে ওকে বললাম যে আমার এই সমস্যা, আসলো না, ফোন দেয়, খোঁজ নেয় না, টাকা। তখন আমার ব্যাক পেইন, এদিকে আমার মাস্টার্স ফার্স্ট ইয়ার পরীক্ষা, যেহেতু প্রিভিয়াস আমি ফার্স্ট ইয়ার পরীক্ষা, আমি যে বসে 4 ঘন্টা পরীক্ষা দেব সে অ্যাবিলিটি আমার নেই, মাজা। তখন বাসা ছেড়ে দিলাম, কারণ 11,000 টাকা বাসা চালানোর মতো তো আমার কোনো অ্যাবিলিটি নেই। সে আমাকে বললো যে আমি মারা গেলেও আমার অ্যাকাউন্ট থেকে প্রতি মাস তোমার অ্যাকাউন্টে ডাচ বাংলা, ইসলামী ব্যাংক, 2টা ব্যাংকে সে আমার অ্যাকাউন্ট করে দিল, নমিনি সে, যে তোমার ইসলামী ব্যাংকে 10,000 টাকা প্রতি মাস ঢুকবে, যেটা তোমার পড়াশোনার খরচ। বাট না, 1টি টাকাও আমার ফোনে ঢুকে নাই, আমার অ্যাকাউন্টে ঢুকে নাই। চলে গেল। আমি এরকম একটা সিচুয়েশনে পড়লাম, বাসা ছেড়ে দিলাম। দেওয়ার পরে সে আবার আমাকে ফোন দিয়ে বললো যে হোস্টেলে সিট নাও, বলে তুমি রাজশাহীতে আসো। আমি পিক আপ ভাড়া করে নিয়ে খাট, হোয়াইট ড্রপ, ফ্রিজ তুলে নিয়ে ঈদের পরের দিন আমি চলে গেলাম ঢাকা। আমি ঈদ করলাম ঢাকায়। এগুলো কিন্তু কিচ্ছু আমার পরিবার জানে না। মাঝে আমি হসপিটালে ভর্তি, স্যালাইন চলতেছে, মা ফোন দিছে, মা আমাকে বলে কেমন আছো, ভালো আছি। চলে গেলাম, জিনিসপাতি নিয়ে যা রাজশাহীতে একটা বাসা দেখলাম, 3,000 টাকা ভাড়া, সুন্দর সব জিনিসপাতি গুছাই নিলাম, কিন্তু তার কোনো খোঁজ নেই। আমি বললাম এইভাবে কিভাবে চলে? কয় তোমার কোনো দায় আমার নাই। বাধ্য হয়ে আমি আবার বাসা ছাড়লাম, জিনিসপাতি নিয়ে যা বাসায় রেখে, এদিকে সে এলাকায় চাওয়ার করে দিল, যে মানে প্রচার করে দিল যে অমুকের মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে। মানে আমি যেন অন্য কারো কাছে যেতে না পারি, আমি যেন অন্য কারো কাছে বিয়ে বসতে না পারি। মানে আমাকে এমনভাবেই এলাকায় নেগলেক্ট করলো। সবাই জানে আমি ডায়মন্ড, আমাকে এক বাক্যত্র এলাকার লোক বলে ডায়মন্ড। যেখানে ক্লাস 8 একটা মেয়ে পার হতে পারে না, সেখান থেকে আমি এই পর্যন্ত চলে আসছি, গবরে পদ্ম ফুল, সবার একটাই কথা। তখন সবাই রি সিসি, মানে মুখ দেখাবো কি করে। এবং তার ফ্যামিলি এসে আমার পরিবারের উপর চাপ দিচ্ছে। বাবা আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলো ঘটনা কি। আমি বলছি আপনার কে হয়? সে জামাই। তাহলে আমার কে হয়? দুলাভাই। তাহলে সে আমার দুলাভাই। মানে টোটালি আমি সাইলেন্ট হয়ে গেলাম। আমাকে তখন এভাবে চলতে চলতে তার পারতেছি না। তখন হোস্টেলে সিট নিলাম মোহাম্মদপুরে, সুন্দর একটা রুম, মানে ফার্স্ট ক্লাস একটা রুম, 5,000 টাকা থাকা খাওয়া। 2 মাসের ভাড়া দিয়ে বললো কি আমার এইডস হয়েছে, আমার কিডনিতে সমস্যা হয়েছে, সম্ভবত ক্যান্সারও হয়েছে, আমি ইন্ডিয়াতে যাচ্ছি, আমি তোমার হোস্টেল ভাড়া দিতে পারবো না। 2 মাস দেওয়ার পরে কিন্তু আমি ওকে প্রথম থেকে স্বামী মানতাম। যেদিন থেকে ওর সাথে আমার আমাকে বউ বলেছিল, মানে কাগজপাতি বানানো এসেছিল, ভালোবাসতে বাসা শুরু করলাম, আমি ওকে স্বামী মানতাম। পরে আমি ওকে বললাম ঠিক আছে তুমি চিকিৎসা করে আসো। কিচ্ছু না, সব ভুয়া। সে আরেকটা বিয়ে করছে, আমার বোন কিন্তু আছে, বিয়ে করলো। আমি জানতে পারলাম
তখন ওই মেয়েটা আমাকে বারবার ফোন দেয় যে তোর সাথে ওর সম্পর্ক কি। আমি টোটাল সাইলেন্ট, আমি টোটালি ক্লোজ, কারণ আমি জানি যে ওর সাথে ও ইনভলভ। এখন আমি এগুলো কেন বলে নিজেকে ছোট করতে যাব, আমি কিছুই বললাম, কারণ এই জিনিসটা শুধু আমার হোস্টেলে 2-3টা মেয়ে, আমি আর সেই ব্যক্তি ছাড়া তোর কেউ জানে না। তাহলে কেন আমি এটাকে আমি মানুষের কাছে বলে আর নিজেকে ছোট করব, করলাম না, চলে গেল। তখন আমি আঙ্কেল তখন ওই যে আমি যে বাসাটা ভাড়া নিয়েছিলাম, পাশের বাসাতে একটা আন্টি ছিল, উনি তখন আমাকে বললো যে তুমি যে ভাড়াটা দিয়ে তুমি হোটেলে থাকো, সেই ভাড়াটা দিয়ে তুমি আমার বাসাতে থাকতে পারো। উনি খুব নামাজি, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে ওনার মতো একটা মানুষের পাল্লায় পড়ে আমি হয়তো অনেকটাই চেঞ্জ। ওনার বাসায় যাওয়ার পর হলো কি ভাইয়া, ওনার 5টা সন্তান, 3টা ছেলে 2টা মেয়ে। আমাকে উনি বড় সন্তানের পরিচয় দিল। আমি এই 2 হাতে, কারণ আমি তো কোনো টাকা দিতে পারি না, কারণ আমার তো টাকার কোনো সোর্স নাই, কারণ ও আমাকে টাকা দেয় না। আর রোমানা কিন্তু তখন আমার খরচ দিতে লাগেনি, মানে রমা খরচ দিতে লাগেনি, জাস্ট স্কুলে কলেজে আসতো, যদিও পরীক্ষা টরীক্ষা থেকে আসতো, হয়তো একটা 3 পিস কিনে দিল, কিছু কসমেটিক্স কিনে দিল, এইরকম। কিন্তু টোটালি যে আমার একটা কস্ট বেয়ার করবে এরকম কিন্তু না। পরে আমি ওনার বাসাতে থাকা খাওয়াতে কি করলাম, কোনো টাকা দিতে পারলাম না। ওনারা অনেক টাকা পয়সা আছে, কিন্তু ওনারা খুব টিউশনি করতাম, ওনার বাসায় এসে থাকতাম। ওনার শাশুড়ি ছিল, মানে আঙ্কেলের মা ছিল 105 বছরের একটা বয়স্ক মহিলা, স্ট্রোক করা। ওনার গায়ে পোকা দিত, ওই পোকার মধ্যে আমি শুয়ে থাকতাম। এবং উনি যখন এভাবে থু থু করে ফেলতো, খাবারের মধ্যে পড়তো, খাইতে বসলে চুল পড়তো, একটা খাটে এভাবে ঘুমাইতাম। এই যে গরমের দিন ফ্যান চালালে বিল উঠবে, ফ্যান চলতো না, ফ্যান ছাড়া শুয়ে থাকা লাগতো। এখানে আবার জানালা দেখ কিছু ছেলে পেলে উকি মারতো, একদিন যে ইচ্ছা মতো পিটাইলাম আমি, ওই যে জানালা দিয়ে গুতা টুতা দিতেও পড়ে যায় না। এখানে থাকলাম, থাকতে থাকতে এতটাই মানে ওনার আবার একটা মেজো ছেলে ছিল, ক্লাস 8-এর ছেলে, যে ফিজিক্যালি আমার সাথে মানে কেমন যেন একটা, বুঝেন নাই, মানে অ্যাটিটিউড করতো, যেটা আপনি তো বুঝতেন, মানে ল্যাঙ্গুয়েজটা বোঝাটা খুব স্বাভাবিক। হ্যাঁ, আমি শুয়ে আছি, ধরেন আমার ঠিক আছে, আমি এক লেপের মধ্যে 4জন আমি যাচ্ছি না, বাট আমি বুঝতেন যে এরকম একটা হ্যাঁ। তারপর ওই ছেলেটাকে না আমি রাগ করে মারছি। এই যে দেখেন ভাই, আমার এই দাঁতটা কালো, এই একটা দাঁত, এই ওই ছেলের সাথে মারামারির কারণে কিন্তু আমার এই দাঁত 2টা নষ্ট হয়ে গেছে। তারপরও কিন্তু দেখেন, এখানেও আমি সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হলাম। পরে চলে গেলাম, আমার বাড়ি আলি শুধু একটা কথা বলে। হ্যাঁ, আমি আপনাকে এবার কিছু কোশ্চেন করি। আমি জানি আপনার এই গল্পটা শেষ হবার নয়, সারা রাত পার হয়ে যাবে, কারণ আপনার জীবনে এত বেশি অভিজ্ঞতা। আপনি যে অবস্থায় আছেন, আমি একটা জিনিস বুঝেছি আপনার পুরো গল্প শুনে, আপনার এত বেশি সাফারের কারণ, বা যদি ভোগান্তি বলি আমি শব্দটাকে, তার অন্যতম উদাহরণ হচ্ছে যে নো কম্প্রোমাইজ মেন্টালিটি। কখনো আপনি কারোর সাথে কখনো কম্প্রোমাইজ করেননি, এবং সেটার জন্য আপনাকে ভয়ানক রকমভাবে মেন্টাল চাপ থেকে শুরু করে শারীরিক ধকল আমি থেকে শুরু ছুরির করে, নিচে পড়েছিলাম ভাইয়া। হ্যাঁ আমি জানি আপনার গল্প যদি আমি ইন ডিটেলে যাই আরও ভয়ঙ্কর হবে। তো এইগুলা করে আপনি 32 বছরের জীবনে আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন, এটা ভালো হয়েছে না মন্দ হয়েছে, আপনি আমাকে সেটা আগে বলেন। আমার সবচেয়ে বড় ভুল হয়েছে আমি মনে করি, আমি প্রত্যেকটা বাংলাদেশের যতগুলো বা বিশ্বের যত লোকে শুনতেছে সবাইকে বলবো যে আমার মতো এরকম গরিব ফ্যামিলি থেকে যেন এত শিক্ষিত কেউ না হয়। কেন বলছেন আপনি এই কথাটা? এই কারণে যে আজকে আমার যোগ্য একটা ছেলে আমি পাচ্ছি না, যাকে আমার হাজব্যান্ড বর্তমানে যে রানিং, যাকে আমি হাজব্যান্ড বলতে হয়, সে আমার 12 লক্ষ টাকা নিয়ে রাখছে, আমাকে দিচ্ছে না টাকাটা, চাইতে গেলেই প্রচণ্ড জ্ঞানজাম। সে আমাকে কখনো মারে না, বকে না। সে হাজবেন্ড বলতে কি ওই লোকটাই? ওই লোকটাই। আমি এই জীবন থেকে বের হয়ে আসতে চাচ্ছি। আর পড়াশোনা কেন কোথাও না করছি, যে আসলে ভাইয়া 10 টাকা থেকে না 100 টাকা করা যায়, কিন্তু 10,000 টাকা থেকে 10 লাখ টাকা করা যায় না। আমি এমন একটা ফ্যামিলিতে জন্মেছি, যখন আমি একটা চাকরির জন্য গিয়েছিলাম, একটা মানে কলেজে ঢোকার জন্য, এমপি আমাকে বলেছিল 12 লক্ষ টাকা লাগবে। যখন আমি কথাটা শুনছিলাম,